আজ ৩ ফেব্রুয়ারি, টেকুকের বিয়ের দিন। বিয়ে উপলক্ষে শহরের প্রথম সারির একটা কমিউনিটি সেন্টার বুকিং দেওয়া হয়েছে। বিয়ের গেটে দুই পক্ষ মুখোমুখি হয়। একদিকে জাঙ্কুকের বন্ধুরা, অন্যদিকে সুগার বন্ধু সকিনা, জিমিন, আইরিন গেট আটকে দাঁড়িয়েছে। ওদের ডিমান্ড শুনে ইয়োনো জাঙ্কুকের দিকে তাকিয়ে মজার ছলে বলে, নিজের বউ নিজে নিবি, তাও এত ডিমান্ড? যেখানে ও চাইলে হাসি মুখে জীবনটাও দিতে পারি, সেখানে ওকে পাওয়ার জন্য এই সামান্য ডিমান্ড আমার কাছে কিছুই না। আবেগ ছেড়ে বিবেক দিয়ে কথা বল, জানি তুই বোকা বল। বউর জন্য যা খুশি তাই করতে পারোস, তাই বলে যে যা বলবে তাই মেনে নিতে হবে? ও শুধু আমার আবেগ না, আমার চিত্তে চাঞ্চল্যের এক ফালি সুখের আভাস। হয়েছে, বুঝেছি, বজ্জাত ছেলে। তোর জন্য একটু মজাও করতে পারবো না। ইয়োনো ভাইয়া, তোমার যা মজা করার ইচ্ছে আমার বিয়েতে করো। তোমার বন্ধুর বিয়েতে মজা করার আশা ছেড়ে দাও। তুই যে তোর ভাইয়ের মতো আচরণ করবি না, তার কি গ্যারান্টি আছে? শত হোক, তোদের রক্ত তো এক। এমন সময় নামজন ভেতর থেকে হুঙ্কার দিলেন, গেট থেকে ভেতর পর্যন্ত আসতে এত সময় লাগে তোমাদের? ইউনো টাকা বের করে দিতে চাচ্ছিল না, সবাই এক প্রকার জোর করেই নিয়েছে। এরপর জাঙ্কুককে মালা পরিয়ে ভেতরে নেওয়া হলো। জাঙ্কুক, একটু এদিকে আসো। জাস্ট 1 মিনিট আব্বু, এখনই আসছি। জাঙ্কুক সবাইকে ফেলে তের সাথে দেখা করতে চলে গেছে। আপনি এখানে? একটু ভয়ে ছিলাম, তাই দেখতে আসছি, কিছু মনে করিস না। আপনাকে রেখে পালাবো না, নিশ্চিন্তে থাকতে পারেন। এরপর টেকুকের সম্মতি নিয়ে মৌখিকভাবে বিয়ের কাজ সম্পূর্ণ হয়। তারপর বলো, তুমি কবে বিয়ে করবে? আগে আপুর বিয়ে হোক, তারপর ভেবে দেখবো। কেন বলুন তো? তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, তোমার খারাপ লাগছে না? খারাপ কেন লাগবে? তুই ওর প্রিয় মানুষকে বিয়ে করতে পেরেছে, এতে আমি খুব খুশি। তোমার প্রিয়? এমন সময় সুবিন ডাক দে, সুগয়ের দিকে আসো তো। বাবা রাখছে, বাই। বিকেলের দিকে ইয়নজনরা বাসায় এসে তে আর জাঙ্কুককে বরণ করার প্রস্তুতি নিচ্ছে। তোর মেয়ের বিয়েতে তুই খুশি তো বোন? জাঙ্কুকের লগে তোর বিয়ের ব্যাপারে আমি আরো অনেকদিন আগে থেকে ভাবছিলাম আফা। সত্যি? আমাকে বলিসনি কেন? কেমনে কইতাম কও, এই বাড়ির পুরুষ ঘরে কিছু কইতে গেলে ডর লাগে, অন্তত পক্ষে বিয়ের বিষয়ে। প্রথমে তেরা আব্বারে কইতাম চাইছিলাম, কিন্তু পান খাওয়ার ছেলে দেখার তোর জোর দেখা পরে আর কইতে পারিনি। এরপরে একদিন ইয়ঙ্গিরে কথার কথা কইছিলাম, হেসিরিদু ডরে শেষ, আমাদের লগে লগে বারণ করে দিছে যাতে তোমার কিছু না কই। তারপরে আমি সবকিছু বললে তোমার কইতাম চাইছিলাম, কিন্তু তোমার অতীতের ঘটনা মনে ফেরা গেছিল। আমার উল্টো পাল্টা চিন্তার লেগে যদি বাড়ির মধ্যে নতুন কোনো অশান্তি সৃষ্টি হয়, এর লেগে আমি কিচ্ছু কই নাই কাউরে। যা হয়েছে ভালোই হয়েছে, ছেলে মেয়ে পছন্দ করেছে, তারা ভাইয়ে ভাইয়ে সিদ্ধান্ত নিয়েছে, এতে আমাদের কোনো হাত নেই। আমার ছেলেদের লেগে একটু ভয় লাগতেছে আফা। আমি জানি জঙ্কুককে অনেক ভালোবাসে, সারা জীবন আগলে রাখবো, কিন্তু সবকিছুর পরেও জঙ্কুকের শরীরে বাইজানের রক্তই বইতাছে। তাছাড়া জঙ্কুকেরও রাগ অনেক বেশি, রাগের মাথায় যদি তেল লগে খারাপ আচরণ করে। এখনই এত ভয় পাচ্ছিস কেন? ওরা তো আমাদের চোখের সামনে থাকবে, যা হবে দেখা যাবে পরে। সন্ধ্যার আগে আগে টেকুক বাসায় আসে। ওদের বরণ করে বাকি নিয়ম কানুন শেষ করে জিন তেকে নিয়ে ভেতরে যাচ্ছিল। তখনই জাঙ্কুক বলে, আম্মু, আমি এখন কি করব? তোর যা ইচ্ছে কর গিয়ে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, বউটাকে দিয়ে গেলে অন্তত দেখতে তো পারতাম। এবার কিন্তু মার খাবি জাঙ্কুক, বলে তেকে নিয়ে রুমে যায়। ভাইয়া, তোমার বিয়েটা তো শেষ, এবার আমারটা নিয়ে একটু ভাবো। আগামী 2 বছর এই বাড়িতে আর কোনো বিয়ে হবে না। আমার বউ অন্তত পক্ষে 2 বছর এই বাড়ির একমাত্র বউ হয়ে রাজত্ব করবে। তোর বোনের বউ বউ ফিল শেষ হলেই তারপর তার ভাবিকে নিয়ে আসবো। ততদিনে তুই নিজেকে গোছা। তাই বলে 2 বছর? তুই আমার থেকে বয়সে 2 বছরের ছোট, তাই বিয়েটাও 2 বছর পর করা উচিত। তাছাড়া আমি তোর বোনের মানসিক শান্তিতে ব্যাঘাত দিব না। তোকে 6 মাসের মধ্যে বিয়ে করালাম, সবকিছু ঠিকঠাক চললো। 10 বছর পর তে আমার কাছে যদি অভিযোগ করে, তখন আমি কি করব? ওকে এই দিনগুলো ফিরিয়ে দিতে পারবো? থাক, আমি আর কিছু বলবো না। রাত 11টা বাজে, বাড়ি মোটামুটি শান্ত হয়ে গেছে। জাঙ্কুক নিজের রুমে যেতে যেতে তের রুমটা দেখে গেছে। রুমের দরজা ভেতর থেকে বন্ধ। সন্ধ্যার পর থেকে তের সাথে জাঙ্কুকের আর কোনো কথা হয়নি। জাঙ্কুক 2-3 বার ডাকতে গিয়েছে, কিন্তু আজ কেন জানি সাহস পাচ্ছে না। তাই রুমে এসে তের নাম্বারে কল দিল। আমার বউটা এখন কি করছে? ঘুমাচ্ছে। কিন্তু আমার যে তার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সকালে বলবো। চল না ছাদে যাই। কেন? আমার চাঁদটাকে দেখতে খুব ইচ্ছে করছে। এখন ছাদে যেতে পারবো না। তোর কি আমার জন্য একটু মায়া হয় না? আমি কি করলাম? সন্ধ্যা থেকে কেউ আমাকে একটা কল পর্যন্ত দিল না। কেউ না দিলেও তুই তো একটা কল দিতে পারতি নাকি? আমি তো আপনার কলের অপেক্ষায় ছিলাম। অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। বাহ, কি দায়িত্বশীল বউ আমার। বাসায় কখন এসেছেন? কিছুক্ষণ আগে। আমার শ্বশুর বিয়েতে যে পরিমাণ জামাই আদর করেছে, রাতে আর কিছু খেতে হবে না। আচ্ছা, ঘুমান তাহলে। চল না ছাদে যাই।
আম্মুরা বলেছে বিয়ের রাতে বউ জামাইয়ের মুখ দেখতে নেই, এতে নাকি জামাইয়ের অমঙ্গল হয়। ঠিক আছে, দেখলাম না মুখ, একটু কথা তো বলতে পারি। আব্বাজান নিষেধ করেছেন, দেখা সাক্ষাৎ তো করা যাবে না। কেউ আমাকে কিছু বলতে পারছে না, তাই তোকে কুসংস্কার বোঝাচ্ছে, আর তুইও বোকার মতো সেসব মানছিস। চল না। একটু বোঝার চেষ্টা করুন, আমি যেতে পারবো না। আপনি যেন রুমে না আসেন তার জন্য আব্বাজান ফুপ্পিকে আমার সাথে থাকতে বলেছে। এখন আমি বের হলে খবর আছে, আপনি ঘুমান প্লিজ। I miss you, I need you. Believe me, I badly want you, Sparrow. আমাকে তো খুব বলতেন সহিংসু হতে হবে, ধৈর্যশীল হতে হবে, তাহলে আজ এত অধৈর্য হয়ে উঠছেন কেন আপনি? আর কত ধৈর্য ধরবো? এতদিন যাবত অফিসিয়াল বিয়ের অপেক্ষায় ছিলাম, করলাম তো অফিসিয়াল বিয়ে, আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই তো জানলো, তাহলে এখন আমার বউ আমাকে দিচ্ছে না কেন? মানলাম কাল অনুষ্ঠান শেষে বাসর হবে, কিন্তু দেখা তো করতে দিবে। আমাদের মাঝে দেয়াল সৃষ্টির কি দরকার ছিল? জানি না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো, আপনিও ঘুমান। বুকের ভেতর আগুন জ্বলছে, ঘুমাবো কিভাবে? এক বোতল ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়ুন। এত কাহিনী করবে জানলে কমিউনিটি সেন্টার থেকে পালাতাম। তাই সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকে চমকে ওঠে। গতকাল বিয়ের বেশ কয়েকটা ছবি জঙ্কুক রাতেই তার আইডি থেকে পোস্ট করে ক্যাপশনে লিখেছে, প্রিয় সহধর্মিনী, আমার অলিক কল্পনার সঙ্গী তুমি, গোধূলি লগ্নে বাড়ি ফেরার একান্ত অভিপ্রায়, তুমি আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ, পরন্ত বিকেলের একগুচ্ছ বাগান বিলাস, আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি, ব্যাকুল হৃদয়ের নির্জন নির্মলা, নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা জানে, কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে, তোমার মায়াবী মুখের পানে চেয়ে ভুলেছি সব যাতনা আনমনে, তোমার ঠোঁটের ওই স্নিগ্ধ হাসি দেখে আমার হৃদয়ের অন্তরালে নিরবিচ্ছিন্ন বিক্ষোভ চলে, তুমি আমার অবসন্ন মস্তিষ্কের প্রবলতা, নব্য স্বপ্ন দেখার অদম্য স্পৃহা, তোমাকে হাসাতে যেয়ে বহুবার কেঁদেছি আড়ালে, তুমি আমার অপেক্ষার শেষ প্রহর, 16 বছরের প্রতীক্ষার অমূল্য পুরস্কার, তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দেইনি আমি, দিয়েছি জঙ্কুকের বউর স্বীকৃতি, আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি, আর আমি তো ভালোবেসে যাব, ইতি তোমার আকাঙ্ক্ষিত স্বামী। তাই ক্যাপশন পড়ে 5 মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে গেছে। গতকাল কবুল বলার পরও জঙ্কুকের অস্থিরতা দেখে তে নির্বাক ছিল। মিনিমাম লাজ লজ্জা বিসর্জন দিয়ে জঙ্কুক উচ্চ শব্দে বলছিল, পৃথিবীর যা কিছুর বিনিময় হোক, আমি সবকিছু দিতে রাজি হয়েই তেকে বউ হিসেবে কবুল করলাম। জঙ্কুকের পাগলামি সেখানেই থামেনি। গতকাল বাসায় ফেরার সময় জঙ্কুক হঠাৎই তের কানে ফিসফিস করে বলছিল, চিরদিনের জন্য শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিস, এবার তো একটু কান্না কর। মানছি একই বাড়িতে যাচ্ছিস, তাই বলে কাঁদবি না? আপনার যদি এত শখ থাকে তাহলে আপনি কান্না করেন। তুই নববধূর মতো কান্নায় ভেঙে পড়বি, নতুন জামাইদের মতো আমি তোকে সান্ত্বনা দেব। এটা আমার জীবন থেকে মিস হয়ে গেল। এক কাজ করি, চল দুজনে একসঙ্গে কান্না শুরু করি। গতকাল জঙ্কুকের আজগুবি কথা মনে করে আনমনে হেসে ফেলল। হাসছিস কেন? ভাইয়ার পোস্ট দেখে? তুই কিভাবে জানিস? শুধু আমি না, বাড়ির সবাই এখন ভাইয়ার পোস্ট নিয়ে গবেষণা করছে। নিচে গেলেই বুঝতে পারবি। তুই খেয়েছিস? না, তোকে ডাকতে এসেছিলাম। তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আচ্ছা। ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে জঙ্কুক। রান্নাঘরে রান্নার আয়োজন চলছে। যেহোক ছাদ থেকে নেমে জঙ্কুককে এইভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কে রে জঙ্কুক, এভাবে বসে আছিস কেন? আমার মনটা খুব খারাপ। মন খারাপ? বিয়ে তো সবাই মেনেই নিয়েছে, তাহলে মন খারাপ কেন থাকবে? মন খারাপ থাকবে না কেন? মানুষ এলাকা ছেড়ে 2-1 বছর বাইরে থাকলেই কথা আচরণ চলাফেরা সব বদলে যায়। সেখানে 20 থেকে 30 বছর ঢাকা শহর থেকে এখনো গ্রামের কি সব আজগুবি নিয়ম নীতি পালন করছে। বিয়ের পর বউ আলাদা কেন থাকবে? এত বছর অপেক্ষা করে, নিজের সাথে নিজে যুদ্ধ করে আল্লাহর কাছে চাইতে চাইতে থেকে পেয়েছি। কে কি জানে সেটা? কিছুদিন যাবত এই বাড়ির প্রতিটা মানুষ আমার ইমোশন নিয়ে প্রতিনিয়ত খেলতেছে, তারপর আমি চুপ করে আছি। আমি যদি ঘুণাক্ষরে এসব টের পেতাম তাহলে তেকে নিয়ে আগেই পালিয়ে যেতাম। তোমরা যা করছো তা আমি কখনো ভুলবো না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। তোমার নিন্দা জানানো শেষ হলে বাহিরে আসো, কাজ আছে। নামজনের কণ্ঠ শুনে জঙ্কুক চমকে ওঠে। জেহকের সাথে জঙ্কুকের ফ্রেন্ডলি সম্পর্ক হওয়ায় যা ইচ্ছে বলে দিতে পারে, কিন্তু আব্বুর সামনে সে যথাসাধ্য ভদ্র থাকার চেষ্টা করে। কিন্তু আজ এভাবে ধরা পড়ে যাবে সেটা কল্পনা করতে পারেনি। নামজন নিঃশব্দে হেসে বেরিয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যেই তে নিচে নামলো। আসসালামু আলাইকুম। শুভ সকাল বউ। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। তুই যে বিয়ে করেছিস, তোর একটা বউ আছে, এটা আমরা সবাই জানি। তাই বলে এই না যে সারাদিন বউ বউ করবি। ভাবছি কিছুদিন দিনরাত এক করে শুধু বউই ডাকবো। অদ্ভুত ব্যাপার জঙ্কুক, তোর কি কোনো কাজ নেই? সকাল সকাল তেকে জ্বালাচ্ছিস কেন? আমি কোথায় জ্বালিয়েছি? এতক্ষণ কাজ করে কেবলই আসলাম। ফুপ্পি, তোমার সাথে আমার কিসের শত্রুতা বলো তো? আব্বুর সাথে তুমি এমন আচরণ শুরু করেছো কেন? তোমাদের থেকে তো আমার শ্বশুরমশাই ভালো। মেয়ে খেয়েছে কিনা দেখতে আমাকে জোর করে পাঠিয়েছেন। আর তোমরা? ভাইজান খুব সহজে মেনে নিয়েছে তো, তাই কিছুই বুঝতে পারছিস না। ভাইজানের ধমক না শোনা পর্যন্ত শান্তি পাচ্ছিস না, তাই না?
তোর আচরণের জন্য ভাইজান যদি রেগে যায়, বাড়ি ভর্তি মেহমানের সামনে চিৎকার চেঁচামেচি করে, বিষয়টা নিশ্চয়ই তোর কাছে ভালো লাগবে না। তার থেকে উনি যেহেতু শান্ত আছে, তুইও শান্ত থাক। ঠিক আছে, থাকলাম শান্ত। বউ, তুমি খেয়ে নাও। তোমার ফুপি শাশুড়িটা ভালো না, একদম মহিলা হিটলারের মতো আচরণ করছে। আমি এখন পালাই। এই বলে জঙ্কুক দৌড় দেয়। বৌভাত উপলক্ষে তে আজ একটা গর্জিয়াস লেহেঙ্গা পরেছে। জঙ্কুকও তের সাথে ম্যাচিং করে স্যুট পরেছে। হঠাৎই জঙ্কুক তের দিকে তাকিয়ে আনমনে হাসলো। হাসছেন কেন? এমনিতেই। বলুন। রাতে বলবো। না, এখনই বলুন। আই লাভ ইউ, আই ওয়ান্ট হাগ ইউ, আই ওয়ান্না কিস ইউ। চুপ করুন। এখন তো চুপ করতেই বলবি। অফিসিয়াল বিয়ের 24 ঘন্টা পেরিয়ে গেছে, অথচ এখন অফিসিয়াল আলিঙ্গনটাই করতে পারলাম না। এত নির্লজ্জ কবে হলেন আপনি? তোকে বিয়ে করার পর। সারাদিনের অনুষ্ঠান শেষে বিকেলের দিকে অনেক আত্মীয় স্বজন বাড়ি চলে গেছে। সুগা, ইয়নো, সাকিব মিলে বাসর ঘর সাজাচ্ছে। গতকাল সুগা বোনের পক্ষে থাকলেও আজ সে জঙ্কুকের পক্ষে। জঙ্কুক নামাজ থেকে এসে নিজের রুমে চলে গেছে। কেউ যেন ভুল করেও লাল গোলাপ না লাগায়, তার জন্য মূলত দেখতে আসা। বোগাম থেকে লাল গোলাপ দেওয়ার মতো বিশাল অপরাধের শাস্তি স্বরূপ জঙ্কুক সেই রাগ বোগামের উপর না দেখিয়ে গোলাপের উপর দেখাচ্ছে। এইদিকে আয়ুষ সহ বাকিরা তেকে সাজাচ্ছে আর বাসরের নিয়ম কানুন শিখিয়ে দিচ্ছে। তের মনে ভয়, লজ্জা, আতঙ্কের সাথে সাথে এক অজানা ভালো লাগাও কাজ করছে। রাত 10টায় তেকে নিয়ে বিছানার মাঝ বরাবর বসানো হয়েছে। তারপর শুরু হয় দল ভাগাভাগি। কয়েকজন জঙ্কুকের পক্ষে থাকলেও বেশিরভাগই তের পক্ষে। সুগার জঙ্কুকের পক্ষে শুনে জিমিন রাগি রাগি মুখ করে বলল, আপনি দুমুখো সাপের মতো আচরণ করছেন কেন? বোনের বিয়ের পর স্বাভাবিকভাবেই বোন শ্বশুর বাড়িতে চলে যায়। ভাগ্য ভালো, আমার বোন আমার চোখের সামনেই আছে। বোন শ্বশুর বাড়ি অন্য কোথাও হলে আজকে বাসর ঘর সাজানো অসম্ভব ছিল। তাছাড়া বড় ভাই হয়ে ছোট বোনের বাসর আটকানোটা তেমন শোভা পায় না। জিমিন আর কিছু বলেনি। এদিকে জঙ্কুকদের হিসাব নিকাশের এক পর্যায়ে সুবিন বলল, অনেক তো হিসাব দেখলা, এখন বরং তুমি যাও। আম্মু, তোমাদের যা যা নিয়ম কানুন আছে তাড়াতাড়ি শেষ করো, আমার ঘুম পাচ্ছে। বাপ চাচারা এখানে উপস্থিত আছে, কথাবার্তা একটু সাবধানে বল বাতিজা। গত 2 রাতে এক ফোঁটা ঘুমাতে পারিনি, এখন বিয়ে করেছি বলে কি ঘুম পেলে বলা যাবে না? জাঙ্কুক, তুই এখন রুমে যেতে পারিস। জঙ্কুক হঠাৎই কেমন যেন লজ্জা পাচ্ছে, যার কারণে উঠে যেতেও পারছে না। এত লজ্জা পেতে হবে না, যাও। জঙ্কুক রুমের সামনে আসতেই দেখে দরজায় 2 দল মানুষ দাঁড়িয়ে আছে। কি চাই? তেমন কিছু না, আজ যত ইচ্ছে দে, বারণ করবো না, কারণ বাসর আমিও সাজিয়েছি, তাই ভাগ আমিও পাবো। ভাইয়া, তাড়াতাড়ি টাকা দিয়ে আমাদের বিদায় করো। তোরা কত চাস সিদ্ধান্ত নিয়ে সুগার কানে কানে বল। ওরা ফিস ফিস করে কিছুক্ষণ ভেবেচিন্তে সুগাকে জানালো, সিদ্ধান্ত ফাইনাল, এখন সামনে থেকে সরো। কেন সরবো? আগে টাকা দিবে, তারপর যাব। আমি যেতে বলিনি আপু, সরতে বলেছি। বউ না দেখে আমি তোমাদের কিছু দিতে পারছি না। বউ দেখে ফেললে তো সব শেষই। তোমরা যেমন আমাকে বিশ্বাস করতে পারছো না, তেমন আমিও পারছি না। আমার বউয়ের জায়গায় অন্য কাউকে যে বসিয়ে রাখুনি তার কি গ্যারান্টি আছে? আমার বউ ঠিকঠাক থাকলে তোমরা তোমাদের প্রাপ্য পেয়ে যাবে। এখন তোমরা ভেবে দেখো। ঠকাবে না তো? তোমরা আমাকে না ঠকালে আমিও তোমাদের ঠকাবো না। ঠিক আছে। জঙ্কুক রুমে ঢুকেই তেকে উদ্দেশ্য করে সালাম দিল। তে কাপা কাপা গলায় সালামের উত্তর দিয়েছে। জঙ্কুক কিছুটা ঝুঁকে খুব যত্ন সহকারে আস্তে ধীরে তের ঘুমটাটা উঠালো। মাশাআল্লাহ, অবশেষে জঙ্কুকের একান্ত চাঁদ জঙ্কুকের রুমে দীপ্তি ছড়াচ্ছে। তে লজ্জায় চোখ সরিয়ে ফেলেছে। জঙ্কুক পকেটে হাত দিয়ে যতগুলো 500 আর 1000 টাকার নোট পেয়েছে সব তের হাতে মুষ্টিবদ্ধ করে দিয়েছে। ভাইয়া, আপনার চাপটি সারা জীবনের জন্য আপনার রুমে রেখে গেলাম, আপাতত আমাদের দিকটা একটু ভাবুন। আমি আমার বউয়ের অনুমতি ব্যতীত কিছু দিতে পারছি না, সরি। তে ঘাড় কাত করে সম্মতি জানানোর পর জঙ্কুক সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের অ্যামাউন্ট কত ছিল তা আমি জানি না, আর জানতেও চাই না। আমার বউ যেহেতু সম্মতি দিয়েছে, তাই তোমরা যা চেয়েছো তার ডাবল পাবে। সুগা, ওদের অ্যামাউন্ট বুঝিয়ে দিবি। আচ্ছা ভাইয়া। এত বড় মিস্টেক কিভাবে করলাম? আগে জানলে আরো বেশি চাইতাম। আমরা এখন নতুন করে অ্যামাউন্ট চাইবো। সুযোগ একবারই দিয়েছি, সেই সুযোগ আর পাবে না। এখন সবাই যাও এখান থেকে। ইয়োনো জঙ্কুকের কানে কানে ফিসফিস করে কিছু বলেই দৌড়ে বেরিয়ে গেছে। বাকিরাও যে যার মতো চলে গেছে। জঙ্কুক দরজা বন্ধ করতে যাবে, হঠাৎই সুগা হাজির হলো। ভাইয়া, আমার বোনটা কিন্তু এখনো ছোট, তোমার অনাবশ্যক ভালোবাসাকে একটু কন্ট্রোলে রেখো প্লিজ। তুই না আমার সম্বন্ধী, তুমি না আমার ভাই। তাছাড়া পুরো পৃথিবী জানে তুমি আমার বন্ধু টাইপের ভাই, তাই আমার সব দিক থেকে পারমিশন আছে। জি ভাই, বুঝতে পেরেছি। বলছিলাম কি ভাই, আপনি পারমিশন দিলে আমি আপনার বোনের সাথে একান্তে কিছুটা সময় কাটাতাম। পারমিশন দিবেন ভাই? জি ভাই, আপনার জন্য এত আয়োজন। বেস্ট অফ লাক, বাই। সুগা চলে যাওয়ার পর জঙ্কুক মুচকি হেসে দরজা বন্ধ করে আচমকা তের জামা কাপড়ের উপর দিয়ে তেকে জড়িয়ে ধরে পেটে মুখ গুজে বলল, আমাকে পেয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আপনি?
আলহামদুলিল্লাহ, আমি আজ খুব খুশি, কারণ আমার স্প্যারোকে দেওয়া কথা আজ পরিপূর্ণভাবে রাখতে পেরেছি। ছোট স্প্যারো সেই আহ্লাদে কণ্ঠে বলা কথাটা আমাকে ছেড়ে যেতে পারবে না। স্প্যারো ভুলে গেলেও আমি ভুলতে পারিনি। গত 16টা বছর আমি শুধু এই একটা কথার জোরেই সব বিপত্তিতে টিকেছিলাম। আজ আমার স্প্যারোকে আবারও বলতে চাই, আমি ছেড়ে যাইনি, কোথাও যাইনি। তোমার জঙ্কুক তোমারই আছে। তুমি সেদিন শুধু বলেছিলে ছেড়ে যেও না, অথচ আমি বুঝেছিলাম তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। শেষ বিকেলে পাখিদের বাড়ি ফেরার তারা দেখে তুমি আবেগী কণ্ঠে বলেছিলে ওদের মতো আমারও যদি আলাদা একটা বাড়ি থাকতো। আর আমি ভেবেছিলাম যে কোনো মূল্যেই হোক তোমাকে তোমার স্বপ্নের বাড়ি উপহার দেব। একবার খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম বলে তুমি শীতল কণ্ঠে বলেছিলে খেলতে না গেলে তো ব্যথা পেতে না। আমি মনে মনে বলেছিলাম আজকের পর খেলতে যাব না। জ্বরের ঘরে আমার হাতটা আঁকড়ে ধরে তুমি বলেছিলে আমার কাছে থাকো। আমিও থেকে গেলাম। কোনো একদিন কোনো কারণে বাসায় আমাকে বকা দিচ্ছিল, এটা দেখে তুমি সবার সামনে আমার হাতটা শক্ত করে ধরে বলেছিলে জঙ্কুক ভাই শুধু আমার, তোমরা কেউ কিছু বলতে পারবে না। আমি জঙ্কুক তো সেদিনই তোমার হয়ে গিয়েছিলাম। নিজের সাথে প্রতিজ্ঞা করেছিলাম আমি বাঁচলে তোমার সাথেই বাঁচবো। আমি আপনাকে এত কিছু বলেছিলাম? জি ম্যাম। আমার মনে নেই কেন? কারণ তুমি তখন অনেক ছোট ছিলে। আপনি কখনো বলেননি কেন? ভালোবাসা মুখে বলে হয় না পাগলি, তোমাকে নিজ থেকে অনুভব করতে হতো। আর আমি সেই অপেক্ষাতেই ছিলাম। আপনি আমাকে তুমি করে বলছেন কেন? শুনতে খারাপ লাগছে? কেমন যেন অস্বস্তি লাগছে। আপনার মুখে তুইটাই মানায়। অভ্যাস করো, এখন থেকে তুমিটাই বেশি শুনতে হবে। কেন? আমার সম্বন্ধে আমাকে ভয়ঙ্করভাবে ওয়ার্নিং দিয়েছে। বিয়ের পর তোমার সাথে তুইতুকারি করলে আমার নামে মামলা দিবে। সুগার এসব তুইতুকারি একদম পছন্দ না। ওর সাথে কথা বললে সচরাচর তোমাকে তুই বলে সম্বোধন করি না। তারপরও ভুলে যদি বলে ফেলি তখন দেখা যায় রাগে সারাদিন আমার সাথে কথাই বলে না। গতকাল রাতে আমাকে শেষবারের মতো ওয়ার্নিং করেছে যেন কোনোভাবে তুই না বলি। পার্সোনালি ঘরের দরজা বন্ধ করে তুই বললেও আমার সম্বন্ধী বাবা মা শ্বশুর শাশুড়ি কিংবা কোনো আত্মীয় স্বজনের সামনে কোনোভাবেই তুই বলতে পারবো না। আপনি ভাইয়াকে ভয় পান? না, তোমাকে ভয় পাই। মানে? জঙ্কুক তের হাতটা নিজের বুকে রেখে বলল, তোমাকে হারানোর ভয়ে আমার এই যে এইখানটা বারংবার কেঁপে ওঠে। জঙ্কুকের ধ্বংসের একমাত্র অস্ত্রই তুই। সুগার সহ আমার কাছের মানুষজন খুব ভালোভাবে জানে আমার জীবনে তোমার অস্তিত্ব ঠিক কতখানি জুড়ে। আমাকে কোনো কিছুতে রাজি করাতে ব্যর্থ হলেই ইচ্ছেকৃত তোমার নাম নেয়, কারণ তারা জানে তুমি আমার একমাত্র দুর্বলতা। এই যে তুমি কত শত কুসংস্কার মানো, কিছু হবে না জেনেও আবেগে নাচো, আমিও ঠিক তেমন। তোমার নামে কিছু শুনলে বুঝে না বুঝে রিয়েক্ট করি, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। অন্তত পক্ষে তোমাকে নিয়ে সুগার সাথে আমি কোনো রকম দ্বন্দ্বে জড়াতে চাই না। তাই ও যা বলেছে আমি মেনে নিয়েছি। তে নির্বাক চোখে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে জঙ্কুককে দেখছে। জঙ্কুক কয়েক মুহূর্ত তের মায়াবী আদলে চেয়ে থেকে আনমনে হেসে বলল, ম্যাম এভাবে তাকিয়ে আমাকে আগেভাগে দুর্বল করে দিবেন না। আপনার সাথে আমার অনেক কথা আছে। কি কথা? আগে নামাজ পড়ে রবের কাছে শুকরিয়া আদায় করি, তারপর বলবো। যাও ফ্রেশ হয়ে অজু করে আসো। তে ঝটপট বিছানা থেকে নেমে জঙ্কুকের পায়ে হাত দিয়ে সালাম করতে নিল, কিন্তু সালাম করার আগেই জঙ্কুককে দুই বাহু ধরে আলতোভাবে তুলে বুকে জড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, তোমার অবস্থান আমার পায়ে নয়, হৃদয়ে। আজকের পর কোনোদিন পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টাও করবে না, মনে থাকবে? জি। যথারীতি দুজন একসঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়ে জঙ্কুক তের কপালে দীর্ঘ চুমু খেয়ে তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। জঙ্কুকের সারাদিনের সব দুষ্টামি খুনসুটি হঠাৎই পরিবর্তন হয়ে গেছে, কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে সে। কি হয়েছে আপনার? আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? জঙ্কুক তাকে বিছানায় বসিয়ে ওয়ার্ড্রপ থেকে জঙ্কুক নামের লেখা একটা ডিজাইনিং রকেট বের করে তের গলায় পরিয়ে বলল, এটা তোমার বাসর রাতের গিফট। তে বালিশের নিচ থেকে একটা গড়ির বক্স বের করে জঙ্কুককে দিয়ে বলল, এটা আপনার। বাসর রাতে উপহার দিতে হয়, এটা তোমাকে কি বলেছে? আইয়ু আপু, তাছাড়া আমার বান্ধবীরাও বলেছে। আর কি কি বলেছে? আরো অনেক কিছু। ইস, আমার বউটাকে ওরাই নষ্ট করেছে। মোটেই না। জঙ্কুক গড়িটা দেখে মুচকি হেসে বলল, পরিয়ে দাও। তে গড়িটা পরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, পছন্দ হয়েছে? আমার একমাত্র বউয়ের দেওয়া উপহার, পছন্দ তো হবেই। তোমার জন্য আরো সারপ্রাইজ আছে। বলে জঙ্কুক একটা অ্যালবাম বের করে তের হাতে দিল। অ্যালবামের সর্বপ্রথম ছবিটা জঙ্কুক আর তের বিয়ের, এর পরেরটা তের জন্মের পর জঙ্কুকের প্রথম কোলে নেওয়ার ছবি। তের 6 মাস, 1 বছর, 2 বছর বয়স থেকে শুরু করে বিয়ে পর্যন্ত জঙ্কুকের সাথে যত ছবি ছিল সবই অ্যালবামে আছে। অ্যালবাম দেখা শেষ হতেই তে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। জঙ্কুক একটা চাবির গোছা তের হাতে দিয়ে বলতে শুরু করলো, আজ থেকে এই চাবির গোছাটা তোমার। এখানে আমার রুমের প্রতিটা তালাবদ্ধ জিনিসের চাবির পাশাপাশি আমার অফিসের সব চাবি আছে। তুমি আমার অর্ধাঙ্গিনী, তাই আজ থেকে আর কোনো লুকোচুরি নয়। আমার যা কিছু আছে সবকিছুতেই তোমার অধিকার আছে।
জঙ্কুক একটা লাল ফিতা দিয়ে পেঁচানো কাগজের হাতে দিয়ে আবারও বলল, ম্যাম, এটা আপনার। তে কাগজ খুলে কিছুটা পড়ার পর বুঝতে পারলো কোনো একটা জায়গা জঙ্কুক তের নামে করে দিয়েছে। তে আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করলো, এসবের মানে কি? স্প্যারো ড্রিম হাউস তোমার বাড়ি, একান্তই তোমার, যেখানে আমার কোনো অধিকার নেই। অধিকার যদি নাই থাকবে তাহলে আমার বাড়ি আপনি আমাকে না জানিয়ে কেন করেছেন? আগে আমাকে বললেন না কেন? সময়টা ছিল ডিসেম্বর মাস। রোজাপুর বিয়ে থেকে লিসার কারণে তোমাকে জোর করে নিয়ে এসেছিলাম। আমি অফিস থেকে এসে তোমাকে সময় নিয়ে বোঝাতে চেয়েছিলাম লিসার সাথে আমার কিছুই নেই, অথচ তুমি আমার আসা পর্যন্ত জাস্ট 10 মিনিট অপেক্ষা করতে পারলে না। আমাকে গুরুত্ব না দিয়ে বোগামদের গুরুত্ব দিয়েছিলে, তার জন্য তোমার প্রতি অভিমান হয়েছিল। এরপর সেই অভিমান তোমার আব্বুর কথায় জেদে পরিণত হয়েছিল। ওনার মেয়েকে রানীর মতো করে রাখতে গেলে আগে রানীর স্বপ্নগুলো পূরণ করা জরুরি ছিল। সেই রাতেই 3 থেকে 4 দিনের জন্য চলে গেলাম। এরপর দিন রাত এক করে সবকিছু রেডি করে আসি। যেদিন বাসার কাজ শুরু করব তার আগের দিন থেকে তোমাকে এত করে রিকোয়েস্ট করলাম, কিন্তু তুমি এতটাই জেদি যে কোনোভাবে যেতে রাজি হলে না। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েও দিতে পারলাম না, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম বাসার কাজ পুরোপুরি শেষ করে জানাবো। ইস, মিস করলাম। জঙ্কুকের অফিসের কিছু ডকুমেন্টের সাথে কয়েকটা 500 আর 1000 টাকার বান্ডিল। এত টাকার বান্ডিল দেখে তে আশ্চর্যিত নয়নে তাকিয়ে প্রশ্ন করলো, এত টাকা কার? তোমার। মানে এত টাকা দিয়ে আমি কি করব? এগুলো সব কাবিনের। আমি যতদূর শুনেছি কাবিন বউয়ের পরিবার অথবা বউয়ের ইচ্ছে অনুযায়ী দিতে হয়। আমি বউ হয়ে বলছি, আমার কাবিনের কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে চেয়েছি, আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে গেছি। আমার আর কিছুই চাওয়ার নেই। আপনার এত গিফট, টাকা, ব্যাংক চেক এসবের কোনো কিছুই চাই না। বিয়েতে কাবিন যদি আবশ্যক হয় তবে আমি কাবিন হিসেবে আপনাকেই চাইবো। আমি তো শুধু আপনাকেই চাইবো। যা দিয়েছি সবকিছু সহ জঙ্কুক যদি তোমার হয় তাহলে কাবিন নিয়ে কি তোমার আর কোনো আপত্তি আছে? আমার জঙ্কুক হলেই হবে, সরি আপনাকে হলেই হবে। আমি তো তোমারই, বাকি যা দিয়েছি ওইসবও তোমার। এগুলোর পর কাবিন হিসেবে তোমার কি আমার কাছে আর কিছু চাওয়ার আছে? আমার আর কিছুই লাগবে না। মনে কষ্ট থাকবে না তো? আমার মনে কষ্টের ছিটেফোঁটাও নেই, কারণ আপনাকে পেয়ে গেছি যে। জঙ্কুক হেসে টেবিল থেকে আরেকটা কাগজ এনে তের হাতে দিয়ে বলল, এটা পড়ো। তে কিছুটা পড়তেই বুঝতে পারলো এটা একটা কাবিননামার কপি। তে সঙ্গে সঙ্গে নিচে তাকালো। বরের স্বাক্ষরের জায়গায় সাজ্জাদুল খান জঙ্কুক লেখা, আর কন্যার স্বাক্ষরের জায়গায় মাহদিবা খান তে। বিবাহ রেজিস্ট্রি করার তারিখ 3/2, বাকিটা ... যা আজ থেকে আরো 3 বছর আগের তারিখ। এগুলো কি সত্যি? জি ম্যাম, আইনের চোখে আমাদের বিয়ের 3 বছর পূর্ণ হয়ে গেছে। গতকাল 4র্থ বছরে পদার্পণ করেছি। তোমাকে আগেই বলেছিলাম তুমি আমারই, কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। কেউ যদি আমার সাথে ঝামেলা করতেও চাইতো আমি সরাসরি কাবিননামা দেখিয়ে দিতাম। এটা কিভাবে সম্ভব? আমি দেশ ছাড়ার মাসখানেক আগে সুগাকে তোমার ব্যাপারে বলেছিলাম। সে আমার আবেগ অনুভূতি দেখে প্রথম দিকে মেনে নিলেও পরবর্তীতে ওর মনে কিছুটা খটকা সৃষ্টি হয়েছিল, কারণ শত হলে সে তোমার আপন ভাই। তোমার প্রতি তার দায়িত্ব, ভালোবাসা অন্য লেভেলের, যেটা আমার প্রতি হাজার থাকলেও তোমার সমান নয়। বলতে গেলে সুগা আর আমি দুজনেই তখন অপ্রাপ্তবয়স্ক। মজার ছলেই হোক কিংবা গভীর চিন্তা থেকেই সুগা একদিন হুট করে বলে বসে, ভাইয়া তুমি বনুকে এখন পছন্দ করো মানলাম, আমি ওকে দেখেও রাখলাম, কিন্তু 7 বছর পর তোমার মন মানসিকতা যে এরকম থাকবে তার কি গ্যারান্টি আছে? তখন যদি বনুর প্রতি তোমার এখনকার মতো অনুভূতি না থাকে। সুগার কথা শুনে আমার মনে চিন্তা জাগে। আমি নিজেও কখনো সেভাবে ভেবে দেখিনি, তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম তোমাকে বিয়ে করব। কেন সে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নিজেও জানি না, শুধু মনে হয়েছিল সুগা যা বলেছে একদম ঠিক বলেছে। সুগা মজার ছলে বললেও আমি দুশ্চিন্তায় ঘুমাতে পারছিলাম না। সুগাকে জানানোর পর সে খুব রিকোয়েস্ট করেছে যেন বিয়ের ঝামেলা না করি। ও এমনিতেই ওসব বলেছিল, আরো অনেক কিছু। আমার মাথায় তখন কিছুই ঢুকছিল না। আমার কাছের বন্ধুর বাবা কাজী, তাই তৎক্ষণাৎ খোঁজ নিলাম। তোমার বয়স অনেক কম ছিল, তখন তোমার আমার প্রতি তীব্র ঘৃণাও ছিল। সব মিলিয়ে তখন বিয়ে সম্ভব ছিল না। তাছাড়াও কিছু নিয়ম নীতি ছিল যার কারণে আঙ্কেল কোনোভাবে রাজি হচ্ছিল না। কিন্তু তখন আমার একটাই জেদ ছিল, যেভাবেই হোক বিয়ে আমাকে করতেই হবে। আঙ্কেলকে বিস্তারিত বুঝিয়ে খুব কষ্টে রাজি করিয়ে ইয়ন ও সুগার উপস্থিতিতে বিয়ের কাজ সম্পূর্ণ করে দেশ ছাড়ি। বিশ্বাস করো আমি তখন কোনো কিছু ভাবিনি, এত কিছু বুঝিনি। শুধু বুঝেছিলাম তোমাকে আমার লাগবে, সেটা যে কোনো মূল্যেই হোক। মস্তিষ্কে শুধু একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছিল, তোমাকে বৈধতার চাদরে মোড়ানো। পাওয়া না পাওয়ার মাঝে আমি তখন বাস্তবিক জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ভবিষ্যতে কি হবে বা হতে পারে সব ভুলে গিয়েছিলাম। বিয়ে পরিপূর্ণ হবে না জেনেও আবেগের তাড়নায় বিয়ে করেছিলাম।
আমার সাইন কে দিয়েছিল? তুমি। কিভাবে? আমি তো এসবের কিছুই জানতাম না। মনে আছে সুগা একদিন ঘুরতে নিয়ে তোমাকে বিয়ের কথা বলেছিল? হ্যাঁ মনে আছে, আমি জিজ্ঞেস করেছিলাম এটা কিসের কাগজ। ভাইয়া বলেছিল বিয়ে। আমি তখন সেভাবে গুরুত্ব দেইনি, ভেবেছিলাম ভাইয়া মজা করছে। কেন, আমার নাম বলেছিল মনে নেই? হ্যাঁ এটাও মনে আছে, বিয়ের কথা বলায় আমি যখন হাসছিলাম তখন ভাইয়া জিজ্ঞেস করেছিল আমাকে যার তার সাথে বিয়ে দিলে আমার কোনো আপত্তি আছে কিনা। আমিও সুন্দর করে বলেছিলাম কোনো আপত্তি নেই, তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করে নিব। আমার সত্যিই তখন কোনো আপত্তি ছিল না, কারণ তখন আমার জীবনে আপনি ছিলেন না। আমার চোখে আমার ভাই সবার সেরা ছিল, সে যা বলতো আমি সবকিছু মেনে নিতাম। ভাইয়া যখন আপনাকে বিয়ে করার কথা বলেছিল আমিও ভাইয়ার কথায় আপনাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ভাইয়া মজা করছে, তাই যা বলেছিল সবেতে হ্যাঁ হ্যাঁ করে সাইন করে দিয়েছিলাম। তারপর ভাইয়ার সাথে এই বিষয়ে আমার আর কোনোদিনও কথা হয়নি। আমি তো সেই ঘটনা বেমালুম ভুলেই গিয়েছিলাম। ওই দিনই তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছিল। আমি সাইন করার দিনই তোমাকে বউ হিসেবে কবুল করেছিলাম, কিন্তু তোমারটা বাকি ছিল। তোমাকে বিস্তারিত বোঝানোর পরিস্থিতি ছিল না, তাই সুগা যেভাবে পেরেছে ম্যানেজ করেছে। আমার কথা ছিল যেহেতু তোমার সাথে তখন শারীরিক বা মানসিক কোনো সম্পর্কে আমি জড়াবো না, তাই শুধু আইনি কাজটা সম্পূর্ণ করে রাখবো। আমার এত বছরের ভালোবাসাকে আইনি স্বীকৃতি দিতে পেরে মনে সুখের হাওয়া বইছিল। আমার আকাশে বাতাসে বিয়ের আমেজ ছিল, কিন্তু সেই আমেজ বেশি দিন থাকলো না। মাস তিনেকের মধ্যে ফুপির কথা জানতে পারি, আর তখনই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। সুগার সাথে ঘটে যাওয়া ঘটনায় ভীত হয়ে আমি আইনি স্বীকৃতির জন্য জোরাজোরি করেছিলাম, কিন্তু ফুপির কথা শুনে সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। যেখানে ফুপির প্রেমের সম্পর্ক জেনেও মানেনি, সেখানে আমি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। আমার বিয়েটা কোন লেভেলের অপরাধের কাতারে পড়বে সেটা ভেবে আটকে উঠেছিলাম। এত বছর নিজের মনে জমে থাকা স্বপ্নগুলোকে নিয়ে যে বাড়িটা বানিয়েছিলাম, সেই বাড়িটা মনের ভেতরে তছনছ হয়ে গিয়েছিল। নিজের সাজানো স্বপ্ন ভাঙার সাথে সাথে ভেঙেছিল তোমাকে দেখার সব আকাঙ্ক্ষা। নিজের আক্ষেপে নিজে পড়ছিলাম। কিছু সময়ের জন্য মনে হয়েছিল পৃথিবী ছেড়ে চলে যাই, কিন্তু শেষ সময়ে তোমাকে দেওয়া কথাটা আমার কানে বাজছিল, আমাকে ছেড়ে যেতে পারবে না। সেই আদুরে আনন আমাকে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে টেনে এনেছিল। শুধুমাত্র তোমার কথা ভেবে নতুন ভাবে নিজেকে তৈরি করছিলাম, কিন্তু বুকে ছিল আকাশ সমান ভয়। বাসায় বিয়ের কথা জানলে তোলপাড় শুরু হবে, এটা খুব ভালোভাবেই বুঝেছিলাম। তোমাকে নিয়ে আলাদা থাকার যোগ্যতাও আমার ছিল, কিন্তু তুমি যে আমার ছিলে না। তুমি এমনিতেই 7-8 বছর যাবত আমার সাথে কথা বলছিলে না। ওই অবস্থায় কোনো ক্রমে যদি শুনতে পারতে যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তখন আব্বু চাচ্চু কি করতে জানি না, কিন্তু তুমি হয় আমাকে খুন করতে, নয়তো নিজে সুইসাইড করতে, আর না হয় লাস্ট অপশন ছিল ডিভোর্স। তোমার জেদকে আমি বরাবরই ভয় পাই, তখনও খুব ভয় পেয়েছিলাম তুমি ভুলক্রমে কিছু বললেও সেটা তুমি করেই ছাড়তে। বাসায় ফিরে 3 মাস কিংবা 6 মাসের মধ্যে বিয়ে করার স্বপ্ন আড়ালেই হারিয়ে গেল। সেই থেকে আমার আতঙ্ক শুরু হলো। সুগাইয়ানো দুজনকে খুব জোর করে বললাম ভুল করে যেন বিয়ের টপিক না ওঠায়, বিয়ের কথা যেন মন থেকে ভুলে যায়। অনাকাঙ্ক্ষিত কারণে 6 মাস আগে দেশে ফিরলাম, তখন সব ভুলে তোমাকে আমার প্রেমে পড়তে বাধ্য করলাম। প্রতিনিয়ত নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে তোমাকে অনুভব করাতে লাগলাম। আলহামদুলিল্লাহ, বছর খানেকের মধ্যে আমি সফল হয়ে গেলাম। আমার অ্যাক্সিডেন্টের পর তোমার আবেগ জড়ানো কথাগুলো শুনে তোমার ভালোবাসার পুরোপুরি নিশ্চয়তা পেয়েছিলাম। বাসার পরিস্থিতি, তোমার পরিস্থিতি দেখে তখন দ্বিতীয়বার উপলব্ধি করেছিলাম আমি আবেগের বশে ঠিক কত বড় ভুলটা করেছিলাম। আম্মুর বারবার জানতে চাওয়া আমার কোনো পছন্দ আছে কিনা, আব্বুর একই প্রশ্ন পরোক্ষভাবে জিজ্ঞাসা করা, সেই সাথে তোমার অতিরিক্ত যত্নে আমি পাগল প্রায় হয়ে উঠেছিলাম। তখন বুঝেছিলাম আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে, তাদের ইচ্ছাশক্তি এতটাই প্রবল যে আমি চাইলে তারা পৃথিবীর সবকিছু আমার সামনে হাজির করতে পারে। সেখানে তোমাকে আমার সাথে বিয়ে দেওয়া তেমন কোনো বিষয়ই না, বরং তোমাকে চাইলে আব্বু আম্মু খুশিই হতো। কিন্তু ওনারা তো জানতো না যে আমি ওনাদের হৃদয় আগেই ভেঙে ফেলেছি। আর না তুমি কিছু জানতে, ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার বিয়ের কথা বলাটা কোনোভাবেই সম্ভব ছিল না। আর না সম্ভব ছিল বিয়ের ঘটনা লুকিয়ে নতুন করে বিয়ে করা। তাছাড়া তখনও তোমার স্বপ্নের বাড়ি গিফট করা বাকি, তোমাকে মানসিকভাবে প্রস্তুত করাটাও বাকি ছিল। গত রমজানের আগে সবার সামনে একদিন আমার বিয়ের কথা ওঠে। তোমার আব্বু আগুনে ঘি ঢালার মতো কোথাকার কোন মেয়ের কথা বলল। আমি মেজাজ হারিয়ে বললাম 1 বছর বিয়েই করব না। আমি তাদের কিভাবে বোঝাতাম আমি যে তোমাকে বিয়ে করে ফেলেছি। তারপরে ইয়নোর বিয়ে ঠিক হলো, তখনও আব্বু আমাকে কথা শোনালো। এমনকি আমার নিজেরও খারাপ লাগছিল, কারণ আমি যখন থেকে তোমাকে ভালোবাসি তারপর থেকেই বলেছিলাম আমি যেভাবেই হোক ইয়নোর আগে বিয়ে করব। বিয়ে করেও ছিলাম, কিন্তু কাউকে বলতে পারছিলাম না। আবেগ আর কষ্টগুলো নিজের ভেতর চাপিয়ে রাখতে রাখতে আর পারছিলাম না। ইয়নোর গায়ে হলুদের রাতে ফুপ্পিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলেছিলাম
আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি। সেই বলে শাস্তি স্বরূপ তেকে আমার থেকে কেড়ে নিও না। আমি তেকে ছাড়া বাঁচতে পারবো না। ফুপ্পি নিরুপায় ছিল, আমার কান্না দেখে তবুও কয়েকবার আব্বুকে বলার চেষ্টা করেছে, কিন্তু সাহস করে বলে উঠতে পারেনি। তারপর শুরু হলো তোমার আব্বুর ছেলে দেখা। বাধ্য হয়ে বাসায় রাগারাগি করলাম। তোমার বাসায় কাজ শেষ করতে প্রজেক্টের দায়িত্ব নিয়ে দেশের বাইরে গেলাম। বিয়ের কথা বাসায় বলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমার পুরোপুরি টার্গেট ছিল 1 তারিখে তোমাকে প্রপোজ করব। রাতে বাসায় বিয়ের কথা বলবো। বাসায় মানলে 2 তারিখ ধুমধাম করে গায়ে হলুদ হবে, না মানলে তোমাকে নিয়ে বাড়ি ছাড়বো। মাঝখান থেকে তুমি 3 দিন আগে প্রপোজ করতে বের হয়ে সবকিছু এলোমেলো করে দিয়েছিলে। তবে যাই হোক, রবের কাছে হাজারো শুকরিয়া যে কোনো ঝামেলা ছাড়াই তোমাকে পেয়ে গেছি। তে পাথরের মতো বসে আছে, কিছু জিজ্ঞাসা করা বা বলার ভাষা হারিয়ে ফেলেছে। জাঙ্কুক তের হাত থেকে কাগজ নিয়ে বলল, বউ, তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে টাস্কি খাওয়া মোড় থেকে বেরিয়ে রোমান্টিক মোড়ে আসো। আমার বুকের ভেতর প্রেম ভালোবাসা ফুটন্ত গরম পানির মতো টকবক করছে। তুমি রোমান্টিক মোড়ে না আসলে যে আমার অন্তর পুরো ছারখার হয়ে যাবে। তুমি কি তাই চাও? আপনি অনেক দুষ্ট হয়ে গেছেন। সকালে নাস্তার টেবিলে জাঙ্কুক আর তে ব্যতীত সকলে উপস্থিত। জিমিনও আজ সবার সাথে খেতে বসেছে। জাঙ্কুক আর থেকে এখনো ওঠেনি। সকিনা, দেখে আয় তো। সকিনা জাঙ্কুকের রুমের দরজায় ডাকতে গিয়ে খেয়াল করলো দরজা খোলা। রুমে তে আর জাঙ্কুক কেউ নেই। বড় আম্মু, ভাইয়া আপু কেউ রুমে নেই। নামজন সঙ্গে সঙ্গে সুগার দিকে তাকালো। আমি সত্যি কিছু জানি না। সুগা ফোন বের করে জাঙ্কুকের নাম্বারে কল দিল। জাঙ্কুক কল রিসিভ করে মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম সমন্ধি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তোমরা? পালাচ্ছি। মানে? তোদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, তাই চলে যাচ্ছি। কিন্তু যাচ্ছ কোথায়? হানিমুনে। বউ ঘুমাচ্ছে, এখন রাখছি। জাঙ্কুক সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। চলন্ত ট্রেনের ঝাঁকি, সাথে জাঙ্কুকের অল্প বিস্তর কথার শব্দে তে ঘুম ঘুম চোখে তাকিয়ে নিজেকে জাঙ্কুকের কোলে আবিষ্কার করলো। শুভ সকাল বউ। আমরা কোথায় যাচ্ছি? কক্সবাজার। তে প্রশস্ত নেত্রে জাঙ্কুকের মুখের পানে তাকায়। জাঙ্কুক আলতো হাতে তে চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর মিটি মিটি হাসছে। জাঙ্কুকের দুষ্টুমিপূর্ণ হাসি দেখে তে একের পর এক আবেগপ্রবণ দৃশ্য মনে পড়তে শুরু করেছে। দীর্ঘায়িত গত রাত ছিল জাঙ্কুকের অনুরাগ প্রকাশের রাত, নিজের অন্তর্নিহিত আবেগ অনুভূতি জাহির করার রাত। অব্যক্ত অনুভূতি প্রকাশে চুল পরিমাণ কুঞ্চিষ্পনাও করেনি সে। প্রায় শেষ রাতের দিকে জাঙ্কুকের ভালোবাসার অন্ত ঘটে। শাওয়ার নিয়ে ফজরের নামাজ পড়ে জাঙ্কুক থেকে একটা হালকা বেগুনি রঙের শাড়ি পরিয়ে নিজের হাতে সাজিয়ে সযত্নে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সেই ঘুম ভেঙেছে এখন। তে লাজুক হেসে সঙ্গে সঙ্গে 2 হাতে মুখ লুকিয়ে ফেলেছে। ওরা কোথায় যাচ্ছে? ঘুরতে। আমাদের বললে কি আমরা পাঠাতাম না? এভাবে কাউকে না বলে যাওয়ার কি দরকার ছিল? আমি ভোরবেলা উঠে তো দরজা বন্ধই দেখলাম। ওরা গেল কিভাবে? বাসার কেউ নাকি অবশ্যই জানতো। বয়জন কি রাগ করলো নাকি? হ্যাঁ, সব দোষ তোমাদের। ছেলেটাকে এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল? তোমরা যেহেতু সবকিছু আগে থেকেই জানতে, তাহলে এত চ্যালেঞ্জ না নিয়ে আমাদের জানিয়ে সবকিছু মেনে নিলেই তো হতো। আমার ছেলেটাকে এভাবে না কাঁদালেও পারতে। তোমার কি মনে হচ্ছে তোমার ছেলেকে কাঁদিয়েছি বলে তোমার ছেলে রাগ করে বউ নিয়ে চলে গেছে? মোটেই না। এসব কিছু তার পূর্ব পরিকল্পিত। তোমার ছেলেকে নিষ্পাপ ভেবো না, সে এতটাও নিষ্পাপ না। আপনি মানেন আর না মানেন, আমি জানি আমার ছেলে নিষ্পাপ। এই যে আমার ছেলে করছো, তোমার আদরের ছেলে যে 3 বছর আগে বিয়ে করে ফেলেছে, এটা কি তুমি জানো? কি? কে বলেছে? ভাইজান, তুমি কি আমগুলোকে মজা করতেছো? মজা করার ইচ্ছে থাকলে তোদের সাথে আগেই মজা করতাম, বিয়ে পর্যন্ত অপেক্ষা করতাম না, আর ধুমধাম করে ছেলের বিয়েও দিতাম না। তুই বিয়ের দিন কাবিনের কথা বললি না? আমি কি কাবিন দিব? আমার ছেলে আরো 9 বছর আগে না বুঝে কাবিন ঠিক করে ফেলেছে। যখন বুঝতে পেরেছে কাবিন মেয়ের পরিবার থেকে দিতে হয়, তখন তার মাথা নষ্ট হয়ে গেছে। সে এলোপেথারি ছোটাছুটি করে টাকা ম্যানেজ করে তোর মেয়েকে বাড়ি বানিয়ে দিয়েছে। তবুও কাবিন নিয়ে যেন কোনো কথা না উঠে। জঙ্কুক থেকে বাড়ি গিফট করছে, এটা তোমার কাটাই করলো। আর বিয়ের কথাই বা কে কইছে? তোর ছেলে। সুবীর রাগান্বিত দৃষ্টিতে সুগার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এটা কি হুনতাছি? জঙ্কুক তের বিয়ে নাকি আগে হয়ে গেছে গা? সুগাকে কিছু বলে লাভ নেই, সে এক নির্বোধ। আর আমারটা সুগার থেকে আরো বড় নির্বোধ। বাসায় বিষয়টা জানালে কি হতো? বিয়েটা আমার সিদ্ধান্তে হচ্ছে জানলে তোমরা কেউ সেভাবে রিয়েক্ট করতে না, কিন্তু যদি একবার জঙ্কুক আর তের বিয়ের কথা সামনে উঠে যেত, তখন সবার আগে ব্যাগরা দিত সুবিন আর তার মেয়ে। এই জন্য সুগা আগে থেকে বলে রেখেছিল বাসায় যেন জঙ্কুকের সামনে বিয়ের কথা না উঠাই। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর ওরাও বাসায় নেই, তাই তোমাদের জানালাম। আমি তো জিতটা গিয়েও হাইরা গেলাম বয়জন। তোকে আগেই বলেছিলাম এত খুশি হয়ে লাভ নেই, কারণ আজ নয়তো কাল তোর জিত হারে পরিণত হতোই।
সেলিনা, তুই কি এই কথাটা আগে বলতে পারতি না আমাদের? সাহস হয়নি ভাইয়া, অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি। সুগা, তোর এত সাহস হলো কিভাবে? আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো, আর আমাদের বন্ডিং কি খারাপ নাকি? আমার ভাইদের জন্য আমি যা ইচ্ছে করতে পারি। কি রে বান্টু, ঠিক বললাম না? একদম ঠিক। এত সময়ের মধ্যে জিমিন শুধু নিষ্পলক চোখে সুগার দিকে তাকিয়েছিল, মুখ ফুটে একটা কথাও বলেনি। জিমিনের বোন সকাল থেকে বারবার কল দিচ্ছে। জিমিন খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গোছাতে শুরু করেছে। গত 2-3 দিন যাবৎ সুগা জিমিনের সাথে আলাদাভাবে কথা বলতে ছটফট করছে, কিন্তু সকিনাদের জন্য সুযোগই পাচ্ছে না। সুগা ঘুরে ফিরে সকিনার রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, এখানে কি চাই? জিমিনের সাথে আমার একটু কথা আছে। কি কথা, আমাদের বলো। 3 দিন যাবৎ তোদের কি বলতেছি, সামনে থেকে সর এখন। এত অধিকার দেখাচ্ছ কেন? তুমিও কি গোপনে বিয়ে করে ফেলেছো নাকি? ভাবছি। সুগা রুমে ঢুকতেই জিমিন আর চোখে তাকালো। তোমার সাথে কিছু কথা আছে। বাসা থেকে কল দিচ্ছে, আমাকে যেতে হবে। সে না হয় দিয়ে আসলাম, কিন্তু তোমার সাথে কথাগুলো বলা প্রয়োজন। আপনার সাথে কথা বলার মতো মন মানসিকতা আমার নেই। আমি কি করেছি? আপনি কিছু করেননি, আমারই কথা বলতে ইচ্ছে করছে না। সুগা মনে মনে বিড়বিড় করলো, শখের নারী শখের থেকেও রাগের মূল্য 3 গুণ বেশি। আমাদের বাসায় থাকতে কোনো সমস্যা হয়নি তো? আমার খুব সমস্যা হচ্ছে, কারণ বড় আব্বু তোমাকে ডাকছেন, আর তুমি সেদিকে মনোযোগ না দিয়ে এখানে দাঁড়িয়ে আছো। সর্বনাশ। সর্বনাশ এখনো হয়নি, কিন্তু তোমাকে এই রুমে পেলে নির্ঘাত কিছু একটা হবে। তুমি রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি। সুগা নিচে আসার পর নামজুন বলল, তুমি কি এখন ফ্রি আছো? কোনো কাজ ছিল? জঙ্কুক রাতে বলেছিল বিয়ের খরচের ব্যাপারে বাকি কথা যেন তোমার সাথে বলি। তখন তো আর জানতাম না যে তোমার ভাই এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে। সে যাই হোক, জঙ্কুক যেহেতু বলে গেছে, তাই তোমাকে বিস্তারিত জানানো উচিত। শুনলাম বনুর ফ্রেন্ড বাসায় চলে যাবে, আমি কি তাকে বাসা পর্যন্ত দিয়ে আসবো? ঠিক আছে, তাকে বাসা পর্যন্ত আগে দিয়ে আসো, পরে না হয় আলোচনা করা যাবে। জিমিন সবার থেকে বিদায় নিয়ে সুগার সাথে বেরিয়েছে। সুগা গাড়ি স্টার্ট দিল। জিমিন মনোযোগ দিয়ে ফোন চাপছে, সুগার দিকে একবারের জন্য তাকাচ্ছে না। জিমিনদের বাসার গলিতে না ঢুকে সুগা অন্য রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে দেখে জিমিন শক্ত কণ্ঠে বলল, এদিকে কোথায় যাচ্ছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার এখন কোনো কথা শোনার ইচ্ছে নেই, আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেন প্লিজ। না হয় এখানেই নামিয়ে দেন, আমি একা চলে যেতে পারবো। তুমি বাসায় গেলে আমার ফোন আর রিসিভ করবে না, তাই এখনই শুনতে হবে। নেমে আসো। জিমিন গাড়ি থেকে নামার পর সুগা শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবুও বলছি মাথা ঠান্ডা করে কথাগুলো একটু শোনো। মন আর মোহনার সম্পর্ক অনেক গভীর। মনের পরিবর্তন একটা মানুষকে মানসিক আর শারীরিক দুদিকেই অকেজো করে দিতে সক্ষম। প্রতিনিয়ত রং বদলানোর এই পৃথিবীতে আহত মন নিয়ে বেঁচে থাকা বড্ড দায়। তবু আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হয়, মনের ভেতর বেঁচে থাকার নতুন উদ্যম জাগাতে হয়, কারণ আমরা কোনো না কোনো ভাবে কারো না কারো কাছে না চাইতেও বন্দী হয়ে যাই। ভাইয়াকে আমি কেবল একবার মুখ ফসকে মজা করে বলেছিলাম, তোমার বোনের প্রতি এখন যতটা আবেগ আছে সেটা যদি পরবর্তীতে না থাকে, তখন যদি তোমার মনে হয় বনু শুধু তোমার অবুঝ বোনের বিবাস বাসনা ছিল। আমার ছেলে মানুষই কথাগুলো ভাইয়ার কাছে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। এত রিকোয়েস্ট করেও ভাইয়াকে থামাতে পারিনি। ওই পরিস্থিতিতে আমি না পারছিলাম বাসায় কিছু জানাতে, আর না পারছিলাম ভাইয়াকে আটকাতে। বাধ্য হয়ে চুপচাপ সবকিছু মেনে নিয়েছিলাম। প্রথম দিকে বনুর ব্যাপারে আমার সাথে কথা বলতে ইতস্ততা বোধ করলেও বিয়ের পর ভাইয়া সম্পূর্ণ বদলে গিয়েছিল। আমি এমন একটা মানুষ যে ভাইয়ার পাগলামির চরম মাত্রা যেমন দেখেছি, তেমন ভাইয়ার অবাধ ধৈর্যও দেখেছি। 12,000 কিলোমিটার দূরে থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে ঠিক কতটা ভালোবাসতে পারে, এটা ভাইয়াকে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতাম না। একটা সময় পর্যন্ত আমি খুব ভয় পেতাম, ভাই হয়ে একমাত্র বোনের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত একা একা নিয়েছি বলে নিজেকে নিজে খুব দোষারোপ করতাম। কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি আমি আমার বোনের জন্য বেস্ট সিদ্ধান্তই নিয়েছিলাম। হয়তো ভাইয়ার বিয়ে করার সময়টা ভুল ছিল, কিন্তু নিয়তে কোনো ভুল ছিল না। ভাইয়া বোনকে সবসময় বউয়ের মর্যাদা দিয়ে এসেছে। তুমি বিশ্বাস করবে না জিমিন, ভাইয়া কত রাত নির্ঘুম কাটিয়েছে, কত রাত বনুর জন্য সীমাহীন কেঁদেছে। বাসায় ফিরে প্রথম বনুর চোখের দিকে তাকাতে পারতো না, বনুর সাথে 2 মিনিট ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারতো না। ওই পরিস্থিতি থেকে নিজেকে সামনে স্বাভাবিক জীবনে এসেছে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য জেদকে কাজে লাগিয়েছে। এই সব কিছু তো ভাইয়া করলো, কিন্তু আমি ভাইয়ার জন্য কি করলাম? উত্তর ছিল কিছুই না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম আব্বু আর বড়াব্বু দুজনকে যা বলার আমিই বলবো। গেলাম বড় আব্বুর অফিসে, কিন্তু ভাগ্যক্রমে শুধু বড় আব্বুকেই পেয়েছিলাম। আমি যা করেছি আমার ভাইয়ের জন্য করেছি, আমার বোনের জন্য করেছি, কারণ আমি বরাবরই তাদের মুখে নিখাদ হাসিটা দেখতে চেয়েছি। এই সব কিছু শোনার পর তোমার যদি মনে হয় আমি ভুল করেছি, তাহলে তোমার যা ইচ্ছে বলতে পারো, আমি কিছু বলবো না। আপনি তের ভাই,
আর আমি জানি আপনি খুব দায়িত্বশীল একজন মানুষ। আপনি যা করেছেন তা বুঝিয়ে করেছেন, তাই এ ব্যাপারে আমার কিছু বলার নেই। তাহলে তুমি রেগে আছো কেন? এমনি। এমনি এমনি বলে কতদিন কত কথা কাটাবে? কি হয়েছে বলো? আমার কিছু হয়নি, আমি বাসায় যাব। তোমার কিছু না হলেও আমার মনে প্রতিনিয়ত ঝড় বইছে। আবেগ নিয়ন্ত্রণ করতে করতে আমি ভয়াবহ অপারেশনতে জড়িয়ে গেছি। শত শত নব্য স্বপ্নের ভিড়ে আমার অনুভূতিগুলোকে অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকতে দেখতে আর পারছি না। সবার কাছে পরিত্যক্ত হলেও আমার আবেগ আমার নিকট অত্যন্ত অভিনিষ্ট। অনেক সহ্য করেছি, আর সম্ভব হচ্ছে না। জিমিন, আমি জীবন যতটা সহজ, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। আবেগের তাড়নায় নেওয়া সিদ্ধান্তগুলো অগভীর মানুষের মতোই ক্ষণস্থায়ী। আমি মুখোশধারী মানুষের ভিড়ে নিজের অস্তিত্বকে হারাতে চাইও না। এত উচ্চাকাঙ্ক্ষী জীবন চাই না আমি, যে জীবনে আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গে আমার মনটাও তিক্ততায় ছেয়ে যাবে। আমি বাস্তবতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, অতি সাধারণ একটা জীবন চাই। আপনার আবেগ অনুভূতিকে অবজ্ঞা করার সাধ্য আমার নেই। তাই ভালো হয় যদি আপনি আমাকে কোনো কিছু না জানান। তুমি মেয়ে ভীষণ নির্দয়া। যতটা কৌশলে আমার অনুভূতিগুলোকে উপেক্ষা করলে, ততটা কৌশল আমার নিপাতেও প্রয়োজন হতো না। আমাদের মধ্যবিত্ত পরিবার, তাই স্বপ্নগুলো আমাদের মতো মধ্যবিত্ত। আপনাদের মতো অনাবশ্যক চিন্তা ভাবনা কখনোই করি না আমরা। বিলাসবহুল জীবনযাপন আমাদের নিকট কেবলই দুঃস্বপ্ন। ঘুম ভাঙলে যার অস্তিত্ব মস্তিষ্কে থাকবে না। আমার আব্বু একা চাকরি করে আমাদের 3 ভাই বোনকে অনেক কষ্ট করে বড় করেছেন। আব্বুর কষ্টের প্রতিদান রূপ আমরা কি দিতে পেরেছি? উত্তরটা আপনারই মতো, কিছুই না। আপু অনেক চেষ্টার পর একটা জব পেয়েছে। আব্বু আপুর জন্য পাত্র খুঁজছে, যার বিশেষ কিছু গুণাবলী থাকা আবশ্যক। তার মধ্যে মন মানসিকতার সাথে সরকারি চাকরিটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের পরিবারের মতো আমাদের পরিবার কখনো ছিল না, আর হবেও না। আপনাদের বাসায় জঙ্কুক ভাইয়ের যোগ্যতার থেকেও ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে জঙ্কুক ভাইয়া বেকার থাকলেও পরিবার ঠিকই সাপোর্ট করতো, কিন্তু আমার পরিবার এমন কিছুই করবে না। কারণ একটাই, আমরা মধ্যবিত্ত। আমরা আবেগে গা ভাসাতে চাইলেও বাস্তবতা আমাদের ভুলগুলোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমি অপ্রকাশিতভাবে হলেও আব্বুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আপনার লাইফস্টাইল আপনাদের কাছে খুব স্বাভাবিক হলেও আমাদের কাছে, বিশেষ করে আব্বুর কাছে, খুব অস্বাভাবিক। আমি বাস্তবতা বলে আবেগের কাছে বন্দী হতে পারবো না। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনি বুঝবেন। সুধা চোখ ভরা ব্যগ্রতা আড়াল করে চুপচাপ গাড়ি স্টার্ট দিল। বাকি রাস্তা কেউ কারোর সাথে একটা কথাও বলেনি। অন্যান্য দিন জিমিনকে বাসার সামনে নামিয়ে সুধা কিছুক্ষণ অপেক্ষা করে, তবে আজ সেটাও করেনি। মুখলেস মিয়ার সাথে দেখা পর্যন্তও করেনি। 10 থেকে 11 ঘন্টার জার্নি শেষে জঙ্কুকারতে কক্সবাজারে পৌঁছেছে। সমুদ্রের কাছাকাছি একটা রিসোর্ট আগে থেকেই বুকিং দেওয়া ছিল, সেখানেই উঠেছে। জঙ্কুক কোনো রকমে ফ্রেশ হয়ে লম্বা ঘুম দিয়েছে। গত 1 সপ্তাহের ছুটাছুটি, অতিরিক্ত দুশ্চিন্তা, নির্ঘুম রাত কাটাতে কাটাতে জঙ্কুক ক্লান্ত হয়ে গেছে। তে জঙ্কুকের মায়াবী আদলে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। জঙ্কুক আচমকা এক টানে তেকে নিজের সাথে জড়িয়ে তের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে সরাতে সরাতে বলল, আর কতদিন এভাবে লুকোচুরি করবে? এখন তো আমি তোমার পার্মানেন্ট সম্পত্তি হয়ে গেছি। তে লজ্জায় জঙ্কুকের প্রশস্ত বুকে মুখ লুকালো। জঙ্কুক 2 হাতে তেকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে বিড়বিড় করে বলল, তুমি এত লজ্জা পেলে আহি আসবে কেমন করে? ছাড়ুন আমাকে। তুমি কি জানো তোমার হাসিটা ভয়ঙ্কর রকমের সুন্দর, আর সেই হাসি দেখলেই আমার মনে শুধু প্রেম প্রেম ফিল হয়। গত 2টা বছর বিয়ে করা বউয়ের কাছ থেকে কিভাবে নিজেকে দূরে রেখেছি, এটা যদি তুমি বুঝতে, তাহলে 1 সেকেন্ডের জন্য আমার থেকে দূরে যেতে চাইতে না। ছাড়ুন। মনের ভেতর যে আগুন জ্বালিয়েছো, সেই আগুন নিভাবে কে শুনি? জঙ্কুক সহসা থেকে বিছানায় শুয়ে কাত হয়ে তোর মুখের ওপর ঝুঁকে আলতোভাবে তোর কপালে কিস করে বলল, বউ, আই ওয়ান্ট আ ডিপ কিস। আমি পারবো না। কেন? আমার লজ্জা লাগে। আমার লজ্জা লাগছে না কেন? কারণ আপনি নির্লজ্জ। আমি না হয় নির্লজ্জ বেহায়া, আপনি তো খুব লজ্জাবতী। তা একটা অসহায় ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে কিস করার সময় আপনার লজ্জা কোথায় জমা দিয়ে এসেছিলেন? মানে আমি কাকে কিস করেছি? আমি যখন জ্বরের ঘরে পড়েছিলাম তখন আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিলেন। এখন সবকিছু ভুলে গেলেন? বাহ ম্যাডাম, বাহ। আপনি সেদিন টের পেয়েছিলেন? আম্মুর পরে তুমি একমাত্র নারী যার গায়ের গন্ধ আমি উপলব্ধি করতে পারি। তুমি নিঃশব্দে আমার পাশ ঘেঁষে গেলেও আমি ঘুমে থেকে সেটা অনুভব করতে পারি। তুমি দূর থেকে এক পলক তাকালেও আমার হৃদয় আর মস্তিষ্ক সদা জাগ্রত হয়ে ওঠে। তোমার স্পর্শে আমার শরীরের প্রতিটা শিরা উপশিরায় রক্ত সঞ্চালন তীব্র থেকে তীব্র হতে শুরু করে। তুমি আমাকে কিস করবে আর আমি সেটা বুঝতে পারবো না? কিভাবে ভাবলে তুমি? সরি। দূর পাগলি, ভালোবাসায় সরি টরি সব মূল্যহীন। ভালোবাসায় কেবল ভালোবাসাই অর্থবহ। চলুন সমুদ্রে যাই। আগে আমার ইচ্ছে পূরণ করবে, তারপর ঘুরতে নিয়ে যাব, নয়তো চাবি ছুঁড়ে ফেলে দিব। এখন না প্লিজ।
এখনই প্লিজ। খানবাড়ির পরিবেশ বেশ নিস্তব্ধ। আত্মীয় স্বজনরা মোটামুটি সবাই চলে গেছে। লিসা সোফায় বসে জিনের সাথে গল্প করছে। তোর বিয়ের বয়স তো হয়ে গেছে, বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন? এখন বিয়ের কোনো চিন্তা ভাবনা নেই ফুপ্পি। কাউকে পছন্দ করিস? লিসা জিনের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই সামান্য কথাটা এতগুলো দিনের মধ্যে একবার ওকে জিজ্ঞাসা করা যেত না? কি রে চুপ করে আছিস কেন? কিছু তো বল। এখন বলে আর কোনো লাভ নেই। জাঙ্কুকের কাহিনী তো শুনলি। ও যদি এত যন্ত্রণা মাথায় না নিয়ে সরাসরি বলে দিত, তাহলে ঘটনা এত দূর পর্যন্ত আসতোই না। অবশ্য জাঙ্কুককেও এত দোষ দেওয়া যাবে না। এই বাড়িতে থেকে এত বছরে আমি কোনো অধিকার দেখাতে পারিনি। সেখানে জাঙ্কুক তো ছোট থেকেই দূরে ছিল। সেসব বাদ দে, তোর তো এমন কোনো সমস্যা নেই। পছন্দ থাকলে বল, আমি তোর আব্বুর সাথে কথা বলে নিব। তোমার ছেলের মতো আমার এমন কেউ নেই, বাদ দাও এসব কথা। এমন সময় সুগা বাসায় আসে, চোখে মুখে বিষণ্ণতা। কি হয়েছে তোর? চোখ মুখ এত শুকনো লাগছে কেন? কিছু হয়নি বড় আম্মু। জাঙ্কুক আর তোর সাথে কিছুক্ষণ আগে কথা বললাম। ওরা বারবার তোর কথা জিজ্ঞাসা করছিল, তুই নাকি জাঙ্কুকের কল রিসিভ করছিস না। কি হয়েছে বাবা? ওরা ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। বেলা বাজে 10টা। জাঙ্কুক বিছানায় হেলান দিয়ে বসে ফোনে কিছু করছে। অভিমানীতে ঠোঁট ফুলিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। দেশে ভোরবেলা থেকে সমুদ্রে যাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু জাঙ্কুক তার কথা কানেই তুলছে না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? বিয়ের পর থেকে কানে একটু কম শুনছি। কেন? সারাক্ষণ যেভাবে আপনি আপনি করেন, এসব শোনার থেকে কানে কম শোনাও ভালো। চলুন না সমুদ্রে যাই। তুমি তাকালেই আমার হৃদয়ে শোনিতের ঢেউ বয়ে যায়। এই ঢেউয়ের নিকট সমুদ্রের ঢেউ কিছুই না। আপনি একটা অশ্ব। বলো বলো, বউয়ের কাছে সভ্য সেজে বিশ্ব রেকর্ড করার কোনো ইচ্ছে নেই আমার। আমি নষ্ট পুরুষ হলে আমার বউয়ের কাছে হব, পর্নারীর চোখে না হয় সাধু পুরুষই হব। আপনি যদি সমুদ্রে নাই নেবেন, তাহলে ঘুমের মধ্যে আমাকে হাইজ্যাক করে এনেছিলেন কেন? বিয়ে করা বউকে হানিমুনে এনেছি, তার জন্য বউয়ের মুখে হাইজ্যাকার শুনতে হচ্ছে। এই জীবন রেখে কি হবে? তুই কিছু না বলেই উঠে বারান্দায় চলে গেল। জাঙ্কুক বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে তোর পাশে দাঁড়িয়ে বলল, রাগ করে না জানো, বিকেলে ঘুরতে নিয়ে যাব। আপনি রুমে যান, আপনার সাথে কোনো কথা নেই। সত্যি তো? হ্যাঁ। ঠিক আছে। জাঙ্কুক ভাব নিয়ে রুমে চলে এসেছে ঠিকই, কিন্তু তে আর আসছে না। 5 মিনিট পেরিয়ে 10 মিনিট হতে চললো, তে রুমে আসার কোনো নামই নেই। জাঙ্কুক ফোন হাতে নিয়ে ইয়োনোর নম্বরে কল দেয়। ইয়োনো রে, তুই যা বলেছিলি একদম ঠিক বলেছিলি। ভেবেছিলাম বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। এই দুদিনেই আমার গার্লফ্রেন্ডের শূন্যতা উপলব্ধি করতে পারছি। কত নাটক করে বিয়েটা করলি, এখন আবার গার্লফ্রেন্ডকে খুঁজিস, হারামি কোথাকার। ইয়োনো, তুই বলে দিস তাকে আমি খুব মিস করছি। তুই রুমে আসতেই জাঙ্কুক ফিস করে বলে উঠলো, কাজ হয়ে গেছে, রাখি এখন। বলে জাঙ্কুক ফোন রেখে দেয়। আপনি কাকে মিস করছেন? আমার গার্লফ্রেন্ডকে। কে সে? ছিল কোন এক মায়াবতী। একদম ফাজলামি করবেন না, আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস। তুমি বিশ্বাস করবে না, সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমাকে দেখার জন্য দিনরাত ছটফট করতো, আমার সাথে কথা বলার জন্য, ঘুরতে যাওয়ার জন্য দিওয়ানা ছিল। অথচ তুমি? তে জাঙ্কুকের দিকে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে মনে মনে বলল, জাঙ্কুক কে ব্যতীত অন্য কাউকে ভালোবাসতে পারে না। আমি আগেই বলে দিচ্ছি, একদম কাঁদবে না। তোমার বাবার কলিজার টুকরাকে আমি নিয়ে এসেছি। যত্নে না রাখতে পারলে আমাকে সোজা জেলের ভাত খাওয়াবে। আপনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো, এই যে আমার সামনে। আগে জাঙ্কুকের নাম শুনলেই যার বুকে তোলপাড় চলতো। জাঙ্কুককে দেখার জন্য রাতের পর রাত ব্যালকনিতে অপেক্ষা করতো, না খেয়ে বসে থাকতো। সময় অসময়ে জাঙ্কুককে দেখার জন্য কারণ ছাড়াই আশেপাশে ঘুরঘুর করতো। অভিমানে গাল ফুলাতো। সেই অভিমান ভুলে আবারও জাঙ্কুকের প্রণয়ে আসক্ত হতো। সে প্রেমিকা না হলে আর কি বলো? বউ, তুমি প্রেমিকা হিসেবে অনেক পাগল ছিলে। এখন মনে হচ্ছে বিয়ের পর সুস্থ হয়ে গেছো, তাই আমার প্রতি তোমার পাগলামিও কমে এসেছে। তে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে আনমনে হাসলো। জাঙ্কুকের কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো খুব যত্ন সহকারে গুছিয়ে কিছুটা ঝুঁকে জাঙ্কুকের কপালে একটা চুমু দিল। জাঙ্কুক তড়িৎ বেগে তের পেট বরাবর ধরে তাকে বিছানা থেকে নামিয়ে নিজের সঙ্গে চেপে ধরেছে। তের পা জাঙ্কুকের পায়ের উপর, দুইটা দেহ একসঙ্গে লেপ্টে আছে। তের পাতলা অধর জাঙ্কুকের নিয়ন্ত্রণে। জাঙ্কুকের নিখাত ভালোবাসায় তে আবারও ধরা দিতে বাধ্য হলো। দুই চোখ বন্ধ করে শার্টের উপর দিয়ে জাঙ্কুকের পিঠ খামছে ধরেছে। আরেকবারের মতো তাদের বাসর হলো, এই আর কি। সালমা আপা এর বেশি বর্ণনা করেনি, তাই আমিও আর কিছু বলতে পারলাম না, সরি। 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, সুগার সাথে জিমিনের কোনো কথা হচ্ছে না। জিমিন বেশ কয়েকবার ফোন হাতে নিয়েছে ঠিকই, কিন্তু সাহস করে সুগার নাম্বারে কল দিতে পারছে না। অনেক ভাবনা চিন্তার পর জিমিন সুগার নাম্বারে কল দিল, কিন্তু সুগার নাম্বার বন্ধ। সুগার ফেসবুক, হোয়াটসঅ্যাপ কোথাও অ্যাক্টিভ নেই। এমন সময় সকিনা জিমিনকে কল দেয়। ভাবি, কোথায় তুমি? বাসায়। কেন?
সুগা ভাইয়া গতকাল সন্ধ্যার পর বাসায় এসে একটু পর সেজে বের হয়েছিল, এখনো বাসায় আসেনি। বাসায় সবাই খুব টেনশন করছে। তোমার সাথে কি কথা হয়েছে? না, কিন্তু উনি কোথায়? জানি না, ফোন বন্ধ। ভাইয়ার বন্ধুরাও কিছু জানে না। এখন রাখছি, কেউ দেখে ফেললে আবার বকা খেতে হবে। শোনো, সকিনা কল কেটে দিয়েছে। জিমিন দু হাতে মাথা চেপে নির্বাক ভঙ্গিতে বসে আছে। সুগার রাগ আর জেদ সম্পর্কে জিমিনের খুব ভালো ধারণা আছে। জেনে বুঝে এত বড় ভুল কিভাবে করলো সেসব ভেবেই ক্লান্ত হয়ে যাচ্ছে। খানবাড়িতে তুলকালাম কাণ্ড চলছে। সুগার কি হয়েছে সেটা জানতে সবাই উঠে পড়ে লেগেছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। এক পর্যায়ে নামজুন জঙ্কুকের নম্বরে কল দিল। তে তখন ওয়াশরুমে। জঙ্কুক কল রিসিভ করে বারান্দায় চলে গেছে। তোমার ভাইয়ের কি হয়েছে? জানি না, আমার সাথে কথা হয়নি। ওর ফোন বন্ধ, গত রাত থেকে বাসায় নেই। কি শুরু করেছো তোমরা? কিছু হওয়ার আগেই তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তোমার দেখে দেখি সুগাও শুরু করেছে। ওর যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলো, বিয়ের ব্যবস্থা করি। কিন্তু এভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কি মানে? তেমন সিরিয়াস কিছু তো আমি জানি না। এখানে আসার পর ওর সাথে আমার কোনো রকম কথা হয়নি। ওর সাথে আগে আমার কথা বলতে হবে। ঠিক আছে, দেখো কোনোভাবে যোগাযোগ করতে পারো কিনা। আর যাই হোক, পছন্দ থাকলে আগে ভাগেই জানিও। জি আব্বু। খোঁজ নিও তোমার মতো আবার গোপনে বিয়ে করে ফেলেছে কিনা। মানে? এখন আর মানে করতে হবে না। তুমি যে আরো 3 বছর আগে কাবিনের কাজ সেরে ফেলেছো, এটা আমি খুব ভালোভাবেই জানি। শুধু আমি না, এখন বাসার সবাই জানে। আপনাকে কি বলেছে? কে আর বলবে? তোমার প্রাণপ্রিয় ভাই সুগা বলেছে তোমার বিয়েতে আমি যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না করি, তার জন্য আমার পায়ে ধরা শুধু বাকি রেখেছে। আমি মানছিলাম না বলে এক পর্যায়ে নিজের ঘরে তোমাদের বিয়ের সব দায় নিয়ে বহুবার রিকোয়েস্ট করে আমাকে রাজি করিয়েছে বিয়েতে। ভেবো না তোমার বিয়েতে আমি এমনি এমনি রাজি হয়েছি। আমি শুধু সুগার অসহায় মুখটা দেখে রাজি হয়েছি। আমি যদি সেদিন রাজি না হতাম তাহলে তোমাদের ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হতো, যেটা আমি কোনোদিনও চাই না। আমি যেমন আমার ভাইদের সব সময় আগলে রেখেছি, আমি চাই তোমাদের সম্পর্কটাও এরকম থাকুক। তাই আবারও বলছি, সুগার সম্পর্কে এমন কিছু জানলে আগেই জানিয়ে দাও। আমি সুগার সাথে যোগাযোগ করে তারপর আপনার সাথে কথা বলবো। আপাতত এইসব নিয়ে আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, সুগার সাথে কথা হলে বাসায় আসতে বলবে। আচ্ছা। জঙ্কুক থেকে না পেলে মরে যাবে, এই কথা নামজনকে বলায় জঙ্কুক সুগার উপর নিজের রাগ ঝেড়েছিল। অথচ তাদের বিয়ে কোনো ঝামেলা ছাড়া সম্পূর্ণ হবার পেছনে সুগার হাত ছিল। এটা জেনে আজ জঙ্কুকের খুব খারাপ লাগছে। সুগাকে জড়িয়ে ধরতে হাজারবার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। জঙ্কুক সঙ্গে সঙ্গে সুগার নম্বরে কল দিল। সবার মতো জঙ্কুকও নাম্বার বন্ধই পেল। জঙ্কুক কল দিতে দিতে আনমনে রুমে ঢুকতেই তের লম্বা চুল জঙ্কুকের চোখে মুখে লাগে। সরি, আমি সত্যি আপনাকে দেখিনি। বিয়ের পর বোর বেজা চুল চোখে মুখে না লাগলে বিয়ের ফিলই আসে না। যাক, অবশেষে নিজেকে সর্বাঙ্গীন স্বামী মনে হচ্ছে। তে কয়েক কদম পেছাতেই জঙ্কুক আশ্চর্য নয়নে তাকালো। তের পরনে জঙ্কুকের একটা সাদা শার্ট, সঙ্গে প্লাজো। এভাবে তাকিয়ে আছেন কেন? সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। আমি আপনার নতুন শার্ট পরে নিয়েছি, আপনার কি রাগ হচ্ছে না? যেখানে আমিই তোমার, সেখানে শার্ট আর এমন কি? আচ্ছা, ইদানিং তোমার সাথে কি জিমিনের কথা হয় না? না, কেন? সুগার সাথে জিমিনের মনে হয় কোনো ঝামেলা হয়েছে। সাকিব কাল মেসেজ দিয়ে শুধু বলেছিল সুগা জিমিনের সাথে আলাদাভাবে কথা বলতে যাচ্ছে, কিন্তু তারপর কি হয়েছে সে জানে না। সুগাও নাকি কিছু বলেনি। একটু আগে আব্বু কল দিয়েছিল, উনি বললেন রাত থেকে সুগা বাসায় নেই। বাসায় নেই মানে কোথায় গেছে? কেউ জানে না। সুগার ফোন বন্ধ। জিমিনকে কল দিয়ে জিজ্ঞাসা করো কোনো সমস্যা হয়েছে কিনা। তাই সঙ্গে সঙ্গে জিমিনের নম্বরে কল দিল। জিমিন কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইলো, কে, কেমন আছিস? এই তার ছেড়ে বদের হাড্ডি, তুই আমার ভাইকে কি বলেছিস? এসব কি ধরনের ভাষা? সরি ভাবি, আপনি আমার ভাইকে কি বলেছিলেন? আমার যে ঠিক মনে হয়েছে তাই বলেছি। ওনাকে আমার ভালো লাগে বলে এই না, আমি আমার পরিবারের অমতে গিয়ে সব সিদ্ধান্ত নিয়ে নিব। উনি আমার কথা ঠিক মতো না বুঝে ফোন বন্ধ করে ফেলেছে। এটা আমি কি করব? উনি ছেলে মানুষ, তাই রাগ করে ফোন বন্ধ করে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। আর আমি মেয়ে বলে সেসব কিছুই করতে পারি না। তুই তোর ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে বলতে এসেছিস। আজ আমার পক্ষে কেউ নেই বলে তোদেরকেও কিছু বলতে পারে না। দিন শেষে তোদেরই সব আছে, আর আমাদের কিছুই নেই। জিমিন কথা শেষ করে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। তে জঙ্কুকের দিকে অসহায় মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোন রেখে দু হাতে জঙ্কুকের হাত আঁকড়ে ধরে মাথা এলিয়ে দিয়ে আস্তে করে বলল, জিমিন পাগল হয়ে গেছে। এখন তোমার কি হয়েছে? ওদের চিন্তায় আমার মাথা ঘুরছে। জঙ্কুক কিছু না বলেই জংসুকের নম্বরে কল দিল। ভাইয়া, আমি তোমাদের বিয়ে হানিমুনে বাধা দিয়েছিলাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাই আগামীকাল থেকে 3 দিন আমার পক্ষ থেকে তোমাদের হানিমুনের অফার। আইরিন, আরিফ, সকিনা, সুগা সহ সবাইকে নিয়ে আসবে। 2-1 স্পেশাল গেস্ট আছে, তাদেরকেও নিয়ে আসবে। বুঝতে পেরেছো? এটা কাপল হানিমুন অফার ছিল নাকি ফ্যামিলি প্যাকেজ ছিল ভাই?
আসবেই যখন একা আসবে কেন? এই সুযোগে সবার ইচ্ছে পূরণ হয়ে যাবে। তোমার দায়িত্ব শুধু ওদের নিয়ে আসা, তারপর তোমাদের মুক্তি। সুগাকে কোথায় পাবো? ওর ফোন তো বন্ধ। সেসব আমি দেখছি, তুমি কাল সবাইকে নিয়ে আসবে, এটাই ফাইনাল। আচ্ছা। তে জাঙ্কুকের হাতে হাত রেখে সমুদ্রের পাড়ে হাঁটছে। সমুদ্রের পানি আপন বেগে এসে দুজনের পা ভিজিয়ে দিচ্ছে। আমি যেদিন প্রথমবারের মতো কক্সবাজার এসেছিলাম সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এরপর আসলে তোমাকে নিয়েই আসবো। শুভ অবশ্য আগে কয়েকবার বলেছিল তোমাদের সবাইকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি রাজি হইনি। বাড়িতে আবেগ নিয়ন্ত্রণ করে চলেছি বলে এই না যে আমি অনুভূতিহীন ছিলাম। বউয়ের সাথে বোনের মতো আচরণ করা কতটা শাস্তি স্বরূপ এটা তুমি কি বুঝবে? তখন তোমাদের নিয়ে আসলে নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতাম না। ঘন্টাখানেক ঘুরে ডিনার করে দুইজন একটু রাত করেই রিসোর্টে ফিরেছে। তে শুয়ে শুয়ে অনর্গল সুগার জিমিনের কথা বলেই চলেছে। জাংকুক অনেকগুলো কল দেওয়ার পর সুগা কল রিসিভ করে। আগামীকাল ভোরে জাংসুক ভাইয়া, ভাবি, আইরিন, সকিনা সবাই কক্সবাজার আসছে। তোর ইচ্ছে হলে তাদের সাথে আসতে পারিস। আমার আপাতত ইচ্ছে নেই, তোমরা আনন্দ করো, সমস্যা নেই। তোর ইচ্ছে না থাকলে মনের বিরুদ্ধে আসতে হবে না। জিমিন আর তার ভাইও আসবে, এই আর কি। রাখি তাহলে। জিমিন কক্সবাজার যাবে? হ্যাঁ। আমাদের সাথে? মানে জংসুক ভাইয়া, সকিনা, আইরিন ওদের সাথে? হ্যাঁ। তুই তো আসবি না, থাক তাহলে। কয়টা রওনা দিবে? আমি জানি না, জংসুক ভাইয়া জানে। আমি জংসুক ভাইয়াকে কল দিচ্ছি। জংকুক কল কেটে তের দিকে তাকালো। আপনার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? এসব তো কিছুই না, আমার মাথায় অন্য কিছু ঘুরছে। কি ঘুরছে? এখন বলবো না, আগে ওদের অবস্থাটা বুঝি তারপর। আপনি যে ভাইয়াকে বলে দিলেন জিমিন আসবে, জিমিন যদি না আসে? তোমার ফোন থেকে তোমার বান্ধবীকে এমন মেসেজ পাঠিয়েছি, তার ইচ্ছে না থাকলেও আসতে বাধ্য। কি মেসেজ? জাঙ্কুক তের ফোন তের হাতে দিয়ে বলল, এই দেখো, মেসেজে লেখা ছিল। শুরুতেই সরি বলে নিচ্ছি, কারণ খুব সম্ভবত আমি আমার দেয়া কথা রাখতে পারবো না। আপনাকে ভাবি বানানোর ইচ্ছে অচিরেই ভুলে যেতে হবে। আপনি ভাইয়াকে কি বলেছেন আমি জানি না, কিন্তু তারপর থেকে ভাইয়ার মনের অবস্থা খুব খারাপ। ভাইয়ার অবস্থা দেখে বাসার সবাই সিদ্ধান্ত নিয়েছে ভাইয়ার মন ভালো না হলে 72 ঘন্টা পরে ভাইয়াকে বিয়ে করাবে। পাত্রীও রেডি আছে। আপনি সম্মতি না দিলে আমরা কিছুই করতে পারছি না। ভাইয়া রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। তবে 72 ঘন্টার মধ্যে সঠিক সমাধানে না আসতে পারলে 72 ঘন্টার পর পরিবারের পছন্দকে মেনে নিতে হবে। আপনি যদি আমার ভাইকে পছন্দ করেন তাহলে আগামীকাল তাদের সাথে কক্সবাজার আসবেন। আর যদি মনে করেন আপনার আমার ভাইয়াকে প্রয়োজন নেই তাহলে 72 ঘন্টা পর আপনার আমাদের বাসায় বিয়ের দাওয়াত রইল। আপন ভাবে হতে না পারলেও দুঃসম্পর্কের ভাবের সমান মূল্যায়ন করব। আপনার জীবন আপনার সিদ্ধান্ত। ভালো থাকবেন। আপন ভাবে বলতে পারছি না, তাই আবারও সরি। তে মেসেজ পড়ে হাসবে নাকি মন খারাপ করবে সেটাও বুঝতে পারছে না। হঠাৎই প্রশ্ন করলো, আপনি যে মেসেজ পাঠিয়েছেন জিমিন যদি বুঝে যায়? বুঝলে বুঝবে, আজ না হয় কাল সে আমাদের বাড়ির বউ হলে সবকিছুই জানবে, কিন্তু আপাতত তাদের মধ্যকার ঝামেলা মেটানো প্রয়োজন। জিমিনকে যত তাড়াতাড়ি সম্ভব ভাবি বানানোর ব্যবস্থা করুন প্লিজ। আমার আর ভালো লাগছে না। ঠিক আছে ম্যাডাম, তুমি যা চাইবে তাই হবে। জিমিন কাঁথা দিয়ে চোখ মুখ ডেকে শুয়ে আছে। সব কাজ শেষে জিমিনের বোন রুমে আসে। জিমিনকে এভাবে শুয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? কিছু হয়নি। ব্যাগ গুছিয়েছিস? না। কেন? আমি যাব না। ওদের বাসায় কেউ কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? বিয়েতে কি কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? না। তাহলে মন খারাপ করে আছিস কেন? মন খারাপ না। তে আর ওর হাজবেন্ড দুজনেই খুব করে রিকোয়েস্ট করেছে। আব্বুর সাথে কথা বলে আমি রাজিও করিয়েছি। তোর এখন আবার কি হলো? আমি টাকা দিয়ে দিচ্ছি। রিদার তোর যত খরচ করা লাগে সব এখান থেকে করিস। উঠে প্যাকিং কর। তুই মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। সেটা তুই কেন বুঝিস না? 3 দিনের মধ্যে ঘুরে ফিরে মন ভালো করে বাসায় আসবি। আগামী শুক্রবার আমার বিয়ে, এটা তো জানিস। এই অবস্থাতেও তোকে ঘুরতে যেতে দিচ্ছি শুধুমাত্র তোর মন ভালো করার জন্য। তাই কোনোভাবে মন খারাপ করে থাকা যাবে না, ওকে? ওকে। সকাল সকাল সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তে আর জাংকুক আগে থেকেই ওদের জন্য অপেক্ষা করছে। সকিনা আইরিনরা নেমেই ছুটে দের কাছে চলে গেছে। সুগা নামতেই জাংকুক এগিয়ে এসে সুগাকে জড়িয়ে ধরে। কি হয়েছে ভাইয়া? তোকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছিল। সুগা মনের ভেতরে চাপা কষ্টের জন্য মন খুলে হাসতেও পারছে না, তবুও মলিন হাসার চেষ্টা করলো। সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুরতে বেরিয়েছে। সবাই সামনে চলে গেছে, কিন্তু তে আর জিমিন কিছুটা দূরে। তোর আর ভাইয়ার মধ্যে কি হয়েছে? কিছু না। কিছু তো অবশ্যই হয়েছে। ভাইয়া কি তোর সাথে রাগারাগি করেছে? না। তাহলে আমি ওনার সাথে রাগ দেখিয়েছি। কেন? জানি না।
এইদিকে জঙ্কুকও সুগাকে বারবার জিজ্ঞাসা করছে, কিন্তু সুগা সরাসরি কোনো উত্তরই দিচ্ছে না। সুগা নিস্তব্ধতায় জঙ্কুকের মেজাজ চরমভাবে খারাপ হচ্ছে। ঘোরাঘুরি শেষে যে যার মতো রুমে গেলেও জঙ্কুক আর সুগা যায়নি। তুই কি ভেবেছিস নিজের মধ্যে কষ্ট চাপিয়ে রাখলে সব ঠিক হয়ে যাবে? ঠিক হবে না জানি, তবু আমি কারো সুখের সময় দুঃস্বপ্ন হতে চাই না। কোন দুঃস্বপ্নের কথা বলছিস? তুই খুব ভালো করেই জানিস, তুই না থাকলে আমার সুখের স্বপ্নগুলো এখনো দুঃস্বপ্নই হয়ে থাকতো। তুই আমার ভাই হয়ে আমাকে না জানিয়ে এত বড় কাজ করেছিস বলে আমি অভিমান করে তোকে না জানিয়ে তোর বোনকে এখানে নিয়ে এসেছিলাম। কিন্তু তোর দুঃখ বলে আমি সুখের সময় কাটাতে পারতাম না ভাই, তাই বাধ্য হয়ে তোদের জোর করে এখানে আনিয়েছি। এখন বল তোর কি হয়েছে? আমি নিয়তির কাছে আবারও হেরে গেলাম ভাইয়া। জিমিনের চোখে আমি সুগা অযোগ্যই রয়ে গেলাম। আমি ভাই হিসেবে যথার্থ হলেও প্রেমিক হিসেবে পরিত্যক্ত। জিমিন কি বলেছে? আমাকে বাস্তবতার 3 পাতা অভিজ্ঞতার অভিব্যক্তি বুঝিয়েছে। এটার এমন কি? প্রেমিকার চোখে নিজের প্রেমিক সবসময় নিষ্কর্মা আর অযোগ্যই থাকে। জিমিন ওর পরিবারের সিদ্ধান্তের বাইরে কিছু করতে পারবে না। পরিবারের সিদ্ধান্তের বাইরে কিছু করতে বলেছে কে? ও আমাকে রিজেক্ট করেছে। রিজেক্ট তাকেই করা যায় যার অবস্থান মন আর মস্তিষ্ক কোথাও নেই। হৃদয়ে জায়গা দেওয়া মানুষকে রিজেক্ট করা অসম্ভব। তুই তার উপর রাগ করে ফোন বন্ধ করেছিস, আর সেই রাগ ঝেড়েছে আমার বউয়ের উপর। কারণ জিমিনের প্রিয় মানুষ তুই আর তে। অধিকার বোধ না থাকলে কেউ কারোর উপর রাগ দেখায় না সুগা। তুই ভালোভাবেই জানিস জিমিন বাস্তববাদী একটা মেয়ে, সে তোকে বাস্তবতা নিয়ে জ্ঞান দিবে। এই নিয়ে মন খারাপ করে থাকার কোনো মানে হয় না। তুই জিমিনের জন্য রাজনীতি ছেড়েছিস, এটা কি সে জানে? না। তুই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিস, এটা কি জানে? না। শুক্রবারে জিমিনের বরাবর বিয়ে, জানিস কিছু? হ্যাঁ, আপাতত শুধু কাবিন হবে, 5 থেকে 6 মাস পর অনুষ্ঠান হবে শুনেছি। তোকে কি বললো? রিদ। বাহ, এখনই শালার সাথে এত মিল? এত মিলের কিছু নেই, আসার সময় বলেছে তাই শুনেছি। তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুই কি জিমিনকে ভালোবাসিস? হ্যাঁ, এক মুহূর্তের জন্য মেনে নিলাম তুই অযোগ্য, কিন্তু তোর ভালোবাসা কি বিয়ের যোগ্য? নাকি এখনো মনে দোটানা আছে? মনের কোনো অভিসংখ্যা নিয়ে প্রেম হয়, কিন্তু সারা জীবন পাশে থাকার সাহস হয় না। তোকে নির্ভীক ভঙ্গিতে বলতে হবে যে কোনো মূল্যেই হোক জিমিনকে তোর চাই। প্রেমিকা কোনো কারণে রাগ দেখালে প্রেমিকার উপর রাগ করে ফোন বন্ধ করাটা বোকামি, বরং প্রেমিকার সাথে কারণ উদ্ঘাটন করাটা একজন আদর্শ প্রেমিকের কর্তব্য। জিমিন তোকে ভালোবাসে, তাই ওর রাগ অভিমান প্রকাশের একমাত্র জায়গা তুই। হয়তো তোর মতো ও সরাসরি কিছু বলতে পারে না, কিন্তু তোর উচিত তার কথার সঠিক মানে বোঝা। ভাই, ভালোবাসার মূল্য ভালোবেসে দিতে হয়। এখন আমার কি করা উচিত? সামনে সমুদ্র আছে, যা 1 বালতি পানি খেয়ে আয়। মজা করো না ভাইয়া, বলো প্লিজ। সকালে জিমিনের সাথে আমি কথা বলবো, তারপর তোর যা ইচ্ছা করিস। দুই ভাইয়ের কথাবার্তা শেষ করে রিসোর্টে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। তে বেঘরে ঘুমাচ্ছে। জাঙ্কুক রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। ঘুমন্ততে শান্ত আদলখানা আজ একটু বেশি সুন্দর লাগছে। সুদীর্ঘ সময় নিরীক্ষণ শেষে জাঙ্কুক আলতো হাতে তের মসৃণ গাল স্পর্শ করলো। তে চোখ মেলে জাঙ্কুককে দেখতে পেল। ভয় পেয়েছ? কোনো কথা না বলে আচমকা জাঙ্কুকের চওড়া বক্ষস্থলে নিজের জায়গা করে নিল তে। শুনছেন? তুমি ডাক শোনার যোগ্যতা কি আমার নেই? আছে, কিন্তু কিন্তু কি? আমি যদি তুই থেকে তুমিতে আসতে পারি, তুমি কেন আপনি থেকে তুমিতে নামতে পারছো না? তুমি হয়েছে। এখন বলো জাঙ্কুক। জঙ্কুক ভাই। জাঙ্কুকের সাথে ভাইয়ের সম্পর্ক মরে গেছে, এখন শুধু জাঙ্কুক আছে। বলো জাঙ্কুক। তুই কিছুই বলছে না। তর্জনী আঙ্গুলের নখ দিয়ে জাঙ্কুকের বুকের উপর T+ যে লেখায় ব্যস্ত। তের লেখা শেষ হতেই জাঙ্কুক তের হাত চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, বুকের উপর লিখতে হবে না ম্যাডাম, এই নাম হৃদয়ে স্থায়ীভাবে লেখা হয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত এই নাম অক্ষত থাকবে। আপনাকে যেটা বলেছি সেটা বলুন। কি বলবো? জাঙ্কুক। জঙ্কুক। গুড গার্ল। আবার বলো। আর পারবো না, আমি কি স্কুলে পড়তে এসেছি নাকি? হ্যাঁ, তুমি জাঙ্কুকের স্কুলে ভালোবাসা ট্রেনিং করতে এসেছো। বলো জঙ্কুক। এখন পুরোটা বলো। জঙ্কুক শুনছো? তুমি এভাবে ডাকলে আমি বিনাশের দোরগোড়া থেকে ফিরে আসতে সক্ষম হব। এখন বলো কি বলতে চেয়েছিলে? আমি একবার আপনার অফিসে গিয়েছিলাম, আপনার রুমের দেয়ালে ডি লেখা ছিল, তখন আপনি আমাকে ডি এর মানে বলেননি। আপনার বেশ কিছু ফেসবুক পোস্টেও ডি লেখা দেখেছি। এই ডি এর মানে কি? দিলশা। দিলশা মানে কি? হৃদয়ের রানী। ছোটবেলায় স্কুলে কারো মুখে এই নামটা আমি প্রথম শুনেছিলাম। নামের অর্থ জিজ্ঞাসা করায় সে এই অর্থটাই বলেছিল। বাসায় এসে আমার সে কি বায়না, তোমার নাম যেন দিলশা রাখে। এমন আজগুবি নাম শুনে বাসার মানুষ আমার কথা কানেই তুলেনি। তখন মনকে সান্ত্বনা দিয়েছিলাম, আমার হৃদয়ের রানীকে শুধু আমি দিলশা বলে ডাকবো। নামটা সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। তোমাকে দিলশা ডাকলে রাগ করবে না তো? একদমই না, আপনার যা ইচ্ছে তাই রাখতে পারেন। আমার আরেকটা প্রশ্ন আছে। কি?
বাসায় যখন আমার বিয়ের আলোচনা চলছিল তখন কাউকে কিছু না জানিয়ে আপনি প্রথম বিয়েটা ভেঙেছিলেন। দ্বিতীয়বার সকিনা আপনাকে জানিয়েছিল, কিন্তু তৃতীয়বার তো সকিনা বাসায় ছিল না, আর আমার কাছেও ফোন ছিল না। আমার জানা মতে বাসার কেউই আপনাকে জানায়নি। তখন কি বাহিরের কেউ আপনাকে জানিয়েছিল? বাহিরের মানুষ শুধু বাহিরে খবর দিতে পারে, বাড়ির ভেতরে কি চলে এটা কিন্তু তারা জানে না। তাহলে আপনি কিভাবে জেনেছিলেন? তোমার আব্বু আমাকে মেসেজ দিয়েছিলেন। আব্বু? হ্যাঁ। কিন্তু তখন তো আব্বু রাগারাগি করেছিলেন, আমাকে ছেলের সামনে যেতে জোরাজোরিও করেছিল। সেদিন শুনোনি, সবে ওনার পরিকল্পনা ছিল। আমি বাসায় পৌঁছানোর আগে তোমাকে ছেলেপক্ষের সামনে আনতে পারলে আমি কিভাবে রিয়েক্ট করি সেটাই দেখতে চেয়েছিলেন। আব্বু মেসেজ দিয়েছে জানার পরও আপনি এত ভীত ছিলেন কেন? মেসেজ যে তোমার আব্বু দিয়েছে সেটা আমি প্রথমে জানতাম না। অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছিল। আমি দেশ ছাড়ার আগের দিন তোমাকে বাসার কাছে নামিয়ে দিয়ে ইয়োনোদের সাথে বসেছিলাম। সেখানে এক বড় ভাইয়ের সাথে দেখা। উনি এই সেক্টরে জব করেন। নরমালি ফেসবুকে অ্যাড হয়েছিলাম। বাইরে থাকাকালীন হঠাৎ আমার ওই নাম্বারটার কথা মনে পড়ে। কৌতূহলবশত নাম্বারটা ভাইয়াকে পাঠিয়ে বলেছিলাম ডিটেলস সংগ্রহ করে দিতে। একদিনের মধ্যে উনি ডিটেলস সংগ্রহ করে দিয়েছিল। সিমটা তোমার আব্বু মানে আমার শ্বশুরের নামে রেজিস্ট্রেশন করা ছিল। আমি সেদিন বেশ অবাক হয়েছিলাম। 50% শিওর ছিলাম উনি আমাদের কথা জানেন, আবার 50% সন্দেহ ছিল। তাই তখন বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেইনি। ভাইয়ার ব্যাপারে কিছু ভেবেছেন? সকালে তোমার বান্ধবীর সাথে কথা বলবো, তারপর সিদ্ধান্ত নিব। তুমি কিন্তু আমার সাথে থাকবে। আচ্ছা। এখন ঘুমাও, ভোরবেলা সূর্যোদয় দেখতে হবে তো। সবাই ঘুমিয়ে পড়লেও পাশাপাশি দুইটা রুমে দুই কপতের চোখে ঘুম নেই। জিমি সোফায় হেলান দিয়ে বসে আছে আর বারবার ফোন হাতে নিচ্ছে। সুগার নাম্বার বের করে দুই একবার কল দেওয়ার চেষ্টাও করেছে, আবার ফোন রেখে দিয়েছে। পাশের রুমে থাকা সুগারও একই অবস্থা। ভোরের আলো ফোটার আগেই সবাই সমুদ্র সৈকতে পৌঁছে গেছে। এক সময় জংসুক সবাইকে নিয়ে নাস্তা করতে যাচ্ছে। জিমিন তাদের সঙ্গে যেতে নিলে জংকুক গম্ভীর কণ্ঠে ডাকে, জিমিন দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে।